আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কার কি অবস্থা একটু জানাও। লাইক কমেন্ট শেয়ার নাকি? আচ্ছা, দেখি কে কি লিখছে। আমাদের তুবা আসছে, ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো। বাকিরা কই? মাইক দিতে হবে এরা সবাই। যারা যারা লাইভে থাকে তারা অনেক ভালো। তোমরা আচ্ছা আমার কাছ থেকে একটা তাবারুক নিয়ে যেও পরে, আর ভুলে গেলে মাফ করে দিও। আচ্ছা দেখো এদিকে তাকাও। আমাদের নাইম আসছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, মেহের তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রাজ্জাক আসছে, ওয়ালাইকুম আসসালাম। আর বাকিরা কই? রতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখে কেমন মনে হচ্ছে? ভালো না খারাপ? আমি আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টা করি আর কি, আর ভালো থাকি আলহামদুলিল্লাহ। আমাদের আফিফা আকবর আসছে, ওয়ালাইকুম আসসালাম। আফিফা, তোমাদের হচ্ছে এই যে কোস্টি আর কি বিখ্যাত পাওয়া যায়, তোমরা কিন্তু এগুলো খাওয়াই না আমাদের, আমাদের মনে আছে। বাচ্চারা তোমরা একটু বলো কিছু, আমি তো বলছি বিষয়টা। তো সবাই তোমার কাছে ওই যে কি বিখ্যাত পাওয়া যায় কুষ্টিয়ার? খাজা, খাজা, গাজা না, সরি ওইটা বলা যাবে না। তোমা তোমা হ্যাঁ আচ্ছা বাচ্চারা, এই শোনো বুঝছো, তুমি হচ্ছে বিখ্যাত জিনিসটা সবার জন্য নিয়ে এসো, এটা হচ্ছে আবেদন রইলো সবার পক্ষ থেকে। আর ভুলে গেলে ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, আমাদের কার কি অবস্থা দেখি। আর রিফা বলতেছে শাদি মোবারক। আরে শোনো, কালকে হচ্ছে আমি হচ্ছে মজা করে তোমার হচ্ছে পোস্ট দিয়েছে নট ম্যারিড। নট ম্যারিড মানে কি বিয়ে করে ফেলছি? না, নট ম্যারিড মানে আলহামদুলিল্লাহ এখনো বিয়ে হয় নাই, এই জন্য দিছি আর কি। তো এটা দেখে অনেকে মনে করছে বিয়ে করে ফেলছি, এটার জন্য তোমার হচ্ছে তোমার কি অনেকে দাওয়াত টাওয়াত চাচ্ছে। আচ্ছা, হ্যাঁ তোমাদের ভুল ভাঙাই দিলাম আর কি। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে রিফা, বুঝতে পারছো তো নাকি? আচ্ছা, আফিফা খাওয়াবে বলছে, ওকে ঠিক আছে। রিপন, আমাদের রিপন ভিডিও আসছে। রিপন ভিডিও কিছুক্ষণ থাকার পর চলে যায়, রিপন ভিডিও যাওয়া যাবে না। দেখো বাচ্চারা, দেখো আমরা কি পড়া শুরু করে দিব? আচ্ছা, তোমরা এত হাসাহাসি করতেছে কেন? হাসির কি বলছি? তোমরা কেমন জানি করো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো বাচ্চারা আমরা মোটামুটি সময় হয়ে গেছে, আমরা তোমরা যদি অনুমতি দাও আর কি আমরা পড়াটা শুরু করব। হ্যাঁ সবাই একটু অনুমতি দাও, আমরা শুরু করি, সবাই একটু প্রস্তুতি নাও। আরে সারবো, আব্বু বলে যে এখনো বয়স হয় নাই। তো দেখো দুঃখের কথা আর কি বলবো, এইদিকে তাকে মনোযোগ দিয়ে পড়ালেখায় আসে। এই শোনো এগুলো বাদ, দেখো এই কিভাবে পড়ান ভাই ভালো থাকাটা তো রুমে কি কি জানি লেখছে আব্দুর রাজ্জাক স্যার। আচ্ছা দেখো, এই শোনো শোনো, শুরু করি শুরু করি। ওকে ওকে রিপন, না তুমি হচ্ছে দেখো আর কেমন টাইম লাইনে যে সুন্দর করে দেখবে। আকিব সরকার আছে আমাদের। আকিব, এটা মনে হয় তোমার ফার্স্ট মানে ফার্স্ট লাইভ ক্লাস তাই না আকিব? আরে দুষ্ট ছেলে ক্লাসে থাকে না। ভালো, খুবই খুশি হয়েছি। তুমি হচ্ছে আমার তরফ থেকে একটা পুরস্কার পাবা, নিয়ে যেও। আর ভুলে গেলে মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, তো বাচ্চারা দেখো শুরু করি, শুরু করি শুরু করি, সবাই প্রস্তুত? আচ্ছা দেখো, আজকে আমরা গত ক্লাসে আমরা কি পড়ছিলাম বাচ্চারা বলো তো? গত ক্লাসে আমরা থার্মোমিটার পড়ছিলাম তাই না? তাই তো? হ্যাঁ আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়বো। দেখো না পাম দিচ্ছে আমাকে, নাকি হেভি কিউট লাগছে। তো যাই হোক দেখো, পাম দিও না। তো আচ্ছা শুরু করি শুরু করি শুরু করি, পড়ায় আসি দেখো। ঠিক আছে দেখো, এই শোনো, আমরা হচ্ছে আজকে আমরা হচ্ছে গত ক্লাসের কয়েকটা ম্যাথ করে দেই নাকি? আচ্ছা দেখো দেখো, তোমরা কি ম্যাথ করছো? তোমরা একটু জানাও তো ম্যাথগুলো কি সমস্যা হচ্ছে কিনা, কত নম্বর সমস্যা হচ্ছে। আমরা দুই একটা ম্যাথ করে দিচ্ছি তোমাদের থার্মোমিটারের। এই কালকে থার্মোমিটার আলোচনা করছি না? হ্যাঁ দেখো, এইগুলো বাদ এখন পরে আসে। এই সবাই বলো তোমরা ম্যাথ করছো কি
না করলে আজকে করে ফেলবা, হ্যাঁ? আমি দুই তিনটা ম্যাথ করে দিয়ে আমরা নতুন টপিক আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা দেখো মনোযোগ দাও, 1.2 যে ম্যাথটা আছে, মানে কালকে লেকচারটা আমরা টোটালি থার্মোমিটার নিয়ে হয়েছে, তাই না? হ্যাঁ, আচ্ছা আমরা দুইটা ম্যাথ করছি, তোমাদের কোনো সমস্যা থাকলে ম্যাথের মধ্যে জানাও, হ্যাঁ? আমি বেছে দুই তিনটা করে দেই, তারপর আমরা আজকের টপিক শুরু করছি, বুঝছো তো? প্রস্তুত হও। এই শোনো, মনোযোগ দাও। একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ু ও চাপ, আমরা 1.2 গাণিতিক সমস্যাটা করছি, ঠিক আছে? দেখো, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ু চাপে গলিত বরফে 4 ডিগ্রি এবং শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি পাঠ দেয়। আর থার্মোমিটারটা যখন 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিবে, তার প্রকৃত পাঠ কত? আচ্ছা শোনো, আমি এখানে করাই দিচ্ছি, তোমরা বুঝো। বলছে একটা থার্মোমিটার তুমি বানাইলা মনে করো, হ্যাঁ? অথবা মনে করো আমাদের সকিনা বানাইলো, কালকের লেকচারটা শুনে দেখে সে মোটামুটি সাহস পাইছে যে পারবে একটা থার্মোমিটার বানাইতে, সে বানাইলো মনে করো, বাট তার থার্মোমিটারটার মধ্যে ত্রুটি ছিল। দেখো তাহলে দুইটা বিন্দু থাকে না, একটা হচ্ছে বরফ বিন্দু আর একটা স্টিম বিন্দু। তাহলে বলছে তার বরফ বিন্দুটা দেখাচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস, বরফ বিন্দু দেখাচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? কিন্তু হওয়ার কথা ছিল কি 0 ডিগ্রি সেলসিয়াস না? দেখো আমরা কিন্তু কম্পেয়ারটা সেলসিয়াসের সাথে করছি, তাই তো? আচ্ছা কারণ কি, সে বলছে তার বরফ বিন্দু 4 ডিগ্রি সেলসিয়াস, বাট হওয়ার কথা ছিল কত? 4 ডিগ্রি সেলসিয়াস, সরি হওয়ার কথা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। আর তার স্টিম বিন্দু হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হওয়ার কথা ছিল কত? 100 ডিগ্রি সেলসিয়াস না? ওকে, তাহলে বরফ বিন্দু 4 ডিগ্রি সেলসিয়াস আর তার স্টিম বিন্দু দেখাচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাকে বলছে যখন সে যদি একটা পার্ট 51 ডিগ্রি সেলসিয়াস পায়, তাহলে তার প্রকৃত পার্টটা কত? 51 ডিগ্রি সেলসিয়াস যদি সে একটা মানে পার্ট নেয়, এটা কি অ্যাকচুয়ালি 51 না? কারণ তার থার্মোমিটারটা ত্রুটিপূর্ণ। এখন তোমাকে বার করতে হবে অ্যাকচুয়াল পার্টটা তাহলে কত, ঠিক আছে? তাহলে বাচ্চারা দেখো, তাহলে আমাদের সকিনা সর্বনিম্ন, মানে সর্বনিম্ন পয়েন্টটাকে আমরা মেল্টিং পয়েন্ট বলছিলাম, আর সর্বোচ্চ পয়েন্টটাকে আমরা বয়েলিং পয়েন্ট বলছিলাম, আর সকিনার কোনো একটা পার্ট হচ্ছে এস, ঠিক আছে? দেখো সকিনা যে থার্মোমিটার নিয়ে কাজ করছে সেটা কিন্তু সেলসিয়াস স্কেল, এই জন্য আমরা কিন্তু মানগুলো সেলসিয়াসের সাথে কম্পেয়ার করছি। যদি এটা ফারেনহাইট হতো, যদি বলে সর্বনিম্ন হচ্ছে 4 ডিগ্রি ফারেনহাইট, সর্বোচ্চ হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট, এরকম যদি বলতো, তাহলে আমরা কোন স্কেলের সাথে কম্পেয়ার করতাম? ফারেনহাইট স্কেলের সাথে। তখন আমরা বলতাম যে সর্বনিম্ন 4 ডিগ্রি, বাট হওয়ার কথা ছিল 32 ডিগ্রি ফারেনহাইট, তাই না? সর্বোচ্চ 98 ডিগ্রি ফারেনহাইট, তাহলে হওয়ার কথা ছিল কত? 212 ডিগ্রি ফারেনহাইট। আমরা জানি না এগুলা, তখন আমরা ফারেনহাইটের সাথে কম্পেয়ার করতাম, বুঝছো? তাহলে এটা যদি 51 ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে তার ফারেনহাইট স্কেলে এক্সাক্ট মানটা কত? বুঝছো কি জিনিসটা? তাহলে আমাদের এখান থেকে আমরা বুঝবো সে আসলে কোন স্কেল নিয়ে কাজ করছে। যদি ফারেনহাইটে দেওয়া থাকতো, আমরা ফারেনহাইটের সাথে কম্পেয়ার করে বার করতাম। যেহেতু সেলসিয়াসে দেওয়া আছে, আমরা সেলসিয়াস নিয়ে বার করবো। তাহলে তার মেল্টিং পয়েন্ট হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস, তার বয়েলিং পয়েন্ট হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস। যখন সকিনার স্কেল 51 ডিগ্রি সেলসিয়াস দেখাবে, তখন তার রিয়েল পার্টটা কত, বুঝছো? তাহলে যখন 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন দেখাচ্ছে 4 ডিগ্রি। যখন 100 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, তখন দেখাচ্ছে 98 ডিগ্রি। যখন 51 ডিগ্রি সেলসিয়াস দেখাবে সকিনার স্কেলে, তাহলে এক্সাক্ট পার্ট কত সেটা তোমাকে বার করতে হবে, বুঝছো? তো আমরা তো জানি যে কোনো স্কেলের ক্ষেত্রে একটা রিলেশন, অনুপাত, সে অনুপাতটা কি ছিল? তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা। দেখো সি মাইনাস 0, তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা, এই অনুপাতটা সমান হয়, ঠিক আছে? তাহলে সেলসিয়াসের এই অনুপাতটা কি? যে তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা নিবা উপরে, আর নিচে লাগবে উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা, অনুপাতটা বার করবা, ঠিক আছে? এবার সকিনার স্কেলের ক্ষেত্রেও এই রিলেশনটা হবে। দেখো তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা মানে এস মাইনাস কত? এম, তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা, নিচে হবে কত? উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা। সবাই বুঝছো? এই অনুপাতটা কি হবে? সমান, ঠিক আছে? তাহলে সমান করে তোমরা কি সি এর মানটা বার করতে পারবা বাচ্চারা? আশা করি তোমরা এটা পারবে। এস এর মান হচ্ছে 51 ডিগ্রি সেলসিয়াস, মানগুলো বসানো দরকার নাই। আচ্ছা এস এর মান আমরা 51 বসাচ্ছি, এম এর মান কত? 4 ডিগ্রি। তারপরে হচ্ছে বি এর মান কত? 98 ডিগ্রি মাইনাস 4 ডিগ্রি। বসাই দিলে সি এর মানটা পাওয়া যাবে না যে কত ডিগ্রি সেলসিয়াস? হ্যাঁ, আশা করি ম্যাথটা পারবা। সবাইকে বুঝছো এটা? কমেন্টে জানাও, আর না বুঝলেও জানাও। দেখো আমরা এই ম্যাথটা করলাম, হ্যাঁ? সবাই এটা বুঝছো কিনা এটা জানাও। এখন আমরা আর একটা ইম্পর্টেন্ট ম্যাথ করবো, সেটা আসে পরীক্ষায়, এমসিকিউতে আসে, এডমিশন পরীক্ষায় খুবই দেয় স্যাররা, স্যারদের খুব পছন্দ, ঠিক আছে? একাডেমিকও আসে। সেটা হচ্ছে তোমার 1.3 যে প্রবলেমটা আছে, সেই ম্যাথটা আমি একটু বুঝাই দিই তোমাদের। তারপর দেখো আমরা আজকে আরও নতুন টপিক শুরু করবো আর কি। সবাইকে এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। তো আমরা এখন যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার 1.3। ওকে, আমাদের মুস্তাকিন আছে। ওকে আকে, তুমি বুঝতেছো তো নাকি? আচ্ছা দেখো শোনো, 1.3 এটা আমরা বুঝি, হ্যাঁ? 1.3 কি বলছে? বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট একই পার্ট দিবে, ঠিক আছে? আচ্ছা এখন একটা জিনিস মনোযোগ দিবা, এটা সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। আচ্ছা
বলো তো সেলসিয়াস স্কেলের সর্বনিম্নটা 0°C না, কিন্তু ফারেনহাইটের মনোযোগ দিবা। আমরা যখন কালকে স্কেল বানাইলাম তাহলে কিভাবে না বানাইছিলাম বাচ্চারা, সবার একটা মেল্টিং পয়েন্ট থাকবে, মানে বরফ বিন্দু থাকবে, একটা স্টিম বিন্দু থাকবে, তাই না? হ্যাঁ, তাহলে জাস্ট সেলসিয়াস কি করছে, বরফ বিন্দুটাকে 0° বলছে। নিয়ন দেখো আরেকবার নাকি বলবো, দেখো মুছে দিছি তারপর আরেকবার। এই তুমি কি মাঝখান থেকে আসছো? মাঝখান থেকে আসলে তো বুঝবা না, এই আগেরটা কি বুঝছো কি না নিয়ন, তুমি আরেকবার দেখে নিও পরে, না হলে আমাকে জানাই, আমি তো মুছে দিছি। আচ্ছা দেখো দিকে তাকাও, শোনো কি বললাম, বলছে যে আমাদের যে কোনো স্কেলের একটা মেল্টিং মানে বরফ বিন্দু থাকবে, একটা স্টিম বিন্দু থাকবে, তাহলে এটারও একটা বরফ বিন্দু আছে, একটা স্টিম বিন্দু আছে। বাট সেলসিয়াস এই বিন্দুটাকে 0°C দ্বারা প্রকাশ করছে, আর সর্বোচ্চটাকে 100°C দ্বারা প্রকাশ করছে। বাট বাচ্চারা ফারেনহাইট কি করছিল, ওই বরফ বিন্দুটাকে 32° ফারেনহাইট বলছিল না নাকি? আর সর্বোচ্চটাকে কত বলছিল, 212° ফারেনহাইট, তাই তো? আচ্ছা তাহলে দেখো, তাহলে এই ক্ষেত্রে পারোটা এই পর্যন্ত উঠছে, এই ক্ষেত্রে পারোটা এই পর্যন্ত উঠছে। দেখো তাহলে এদিকে তাকাও, এই পয়েন্টটাকে সেলসিয়াস বলতেছে 0, বাট ফারেনহাইট বলতেছে 32, তাই না? তো বাচ্চারা এখন মনোযোগ দিবা, সেলসিয়াস স্কেলে 5 গড় উঠবে, দেখো 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, তাহলে আমরা এই পার্টটাকে 5°C বলবো না, তাই না? আচ্ছা আমরা কালকে পড়ছিলাম, দেখো এদিকে তাকাও, তাহলে পারোটা এখান থেকে এই পর্যন্ত উঠলো, তাহলে ফারেনহাইট স্কেলও তো এই পর্যন্ত উঠবে নাকি? তাহলে আমরা এক্সাক্ট ওই পয়েন্টটা নিচ্ছি। বাট বাচ্চারা ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এটা কি 5 ঘর চেঞ্জ না 9 ঘর চেঞ্জ? 1 2 3 4 5 6 7 8 9, এটা 9 এটা 9, বুঝছো? তাহলে দেখো সেলসিয়াস স্কেলের 5 ঘর, ফারেনহাইট স্কেলের কিন্তু 5 ঘর না 9 ঘর, কালকে পড়াইছিলাম না? তাহলে বাচ্চারা এটা ফারেনহাইট স্কেলে এই পয়েন্টে কিন্তু কত হবে, 32 প্লাস 9, তাহলে কত 32 প্লাস 9 কত 41, তাহলে এটা হবে 41° ফারেনহাইট। সবাইকে বুঝছো বিষয়টা? তাহলে দেখো, তাহলে কোন একটা পার্ট সেলসিয়াস স্কেলে একরকম হলে ফারেনহাইট স্কেলে আরেক রকম হয়, তাই না? তাহলে এখানে সে এই পার্টটাই, এই দেখো দুই ক্ষেত্রে কিন্তু একই পয়েন্ট, বাট সেলসিয়াস স্কেলে এটা 5° বলছি, ফারেনহাইট স্কেলে 41° বলছি নাকি? এখন তোমাকে প্রশ্নে বলছে যে কোন তাপমাত্রায় যে সেলসিয়াস স্কেলে যা হবে ফারেনহাইট স্কেলে একই হবে, মানে এখানে যদি 10° হয় এখানে 10° ফারেনহাইট হবে, বুঝছো? তাহলে আমরা এখন বার করতে হবে কোন তাপমাত্রায়, ধরে নিলাম সি তাপমাত্রায় এটা যদি 40°C হয়, ফারেনহাইট ক্ষেত্র এটা 40° ফারেনহাইট হবে, মানে একই পার্ট হবে। বাট এক্ষেত্রে কি একই হয়েছে? এই ক্ষেত্রে কি একই হয়েছে না, বাট এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রায় সেলসিয়াসের পার্ট যা হবে ফারেনহাইটের পার্টটা একই হবে, আমরা সেটা বার করব, ঠিক আছে? তাহলে আমরা সেই পার্টটা ধরে নিচ্ছি, দেখো সি আর এফ একই হবে এবং এর মানটা আমরা এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? তো আমরা এখন এটাই বার করব কোন তাপমাত্রায় গেলে আমাদের সি এর মান আর এফ এর মানটা একই হবে, ওকে? আমরা বার করব। তাহলে আমাদের রিলেশনটা কার কার মধ্যে বাচ্চারা বলো, সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে না? তাহলে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে আমরা কি জানি, c/5 f - 32/9, তোমরা কি এটা জানো? জানি, আমরা কালকে পড়ছি। আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে, সি আর এফ একই, তাহলে আমরা মানটা বসাবো, তাহলে সি এর মানও এক্স বসাচ্ছি আর এফ এর মানও এক্স বসাবো, x - 32/9, ঠিক আছে? এই পর্যন্ত আমরা যদি আর গুণন করি তাহলে 9x = কত হবে বাচ্চারা, 5x মাইনাস 5 দুগুণে 10, 7 আছে 1, 3 5 15, 1 16, মানে 160 হবে, বুঝছো? আচ্ছা বাচ্চারা হয়ে গেছে, তাহলে এটাই পাশে আসলে কত হবে বলো তো, 5x এর দিকে আসলে 4x হবে না, 4x = -160, তাহলে x এর মান কত হবে বাচ্চারা, -40, এর মানে হচ্ছে বাচ্চারা দেখো -40, তাহলে x এর মান -40 মানে কি জানো, মনোযোগ দিবা, তুমি যখন সেলসিয়াস স্কেলে -40°C যাবা তখন দেখবা ফারেনহাইট স্কেলেও -40° ফারেনহাইট হয়, বিষয়টা মনোযোগ দিবা। তাহলে আমরা যে কাজটা করব, সেলসিয়াস স্কেলের মাইনাসে যাব, মাইনাস, তাহলে দেখো 0° থেকে 1°, 2°, 3° করে মাইনাসের দিকে -40° যাবা, -40°C। তুমি দেখবা যে ওই মানটা দেখো পারাটা তখন অতটুকুই আসবে না, ওই মানটা -40° ফারেনহাইটে হবে, বুঝছো? তাহলে কোন তাপমাত্রায় যে সেলসিয়াসের পার্ট আর ফারেনহাইটের পার্ট সমান হয় সেটা হচ্ছে -40°তে যে, তাহলে -40°C আর -40° ফারেনহাইট এই দুইটা পার্ট একই, সবাইকে বুঝছো? ওকে, তাহলে আমরা এই ম্যাটটাকে সবাই বুঝছি কিনা সবাই একটু জানাও। তাহলে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যখন আমার এই বিন্দুটা 0° ছিল, ফারেনহাইট এই বিন্দুটা 0° ছিল না, 32° ছিল, এই বিন্দুটা যখন 5°C, ফারেনহাইট এটা 5°, এটা 41° ফারেনহাইট, তাহলে আমরা দেখতেছি আসলে সমান হচ্ছে না, কোন একটা একই পয়েন্ট বাট এক স্কেলে একরকম মান আর এক স্কেলে আরেক রকম মান, তো আমরা বার করছি কোন তাপমাত্রায় আসলে এই দুইটা সমান হয়ে যাবে, সেলসিয়াস আর ফারেনহাইট সমান হবে। তো আমরা দেখলাম -40°C যে আমরা কি পাবো, বা -40 যে আমরা কি পাবো, দুইজন সমান পাবো, এই জন্য -40°C আর -40° ফারেনহাইট তখন একই পজিশনে আসবে, বুঝছো?
পারটা কমে কমে একই পজিশনে আসবে -40°C বা 40° ফারেনহাইট। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তোমরা মনে রাখবা যে কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট একই পার্ট দেয়, সেটা হচ্ছে -40°C বা -40° ফারেনহাইট। এমসিকিউর জন্য মনে রাখবা, ঠিক আছে? আর আরেকটা একই রকম ম্যাথ আছে, ওইটা তোমরা করবা যে কোন তাপমাত্রায় ফারেনহাইট আর কেলভিন একই পার্ট দেয়। এটাও আসে, এটা এর পরের ম্যাথটাই আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 574°, 574 সামথিং একটা মান আছে, 25 এত ডিগ্রি ফারেনহাইট অথবা এত ডিগ্রি কেলভিন, 574.25 কেলভিন। সবাই বুঝছো? এই দুটা মনে রাখবা, এগুলো এমসিকিউতে দেয়, বুঝছো? তাহলে কি মনে রাখবা, কোন তাপমাত্রা সেলসিয়াস ফারেনহাইট একই পার্ট দেয় -40°, আর কোন তাপমাত্রায় ফারেনহাইট কেলভিন একই পার্ট দেয় সেটা হচ্ছে 574.25। এর পরের ম্যাথটাই সবাই পারবা না এটা? আচ্ছা, তাহলে আমরা দুইটা ম্যাথ করলাম নাকি, আলটিমেটলি 3টা করছি। আচ্ছা, তারপর আরেকটা প্রবলেম দেখো, সেটা হচ্ছে 1.6। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে? এই কে জানি ইনগ্রিডিয়েন্ট দিছে, এই ইনগ্রিডিয়েন্ট দিও না, আমার ভয় লাগে। দেখো না, আমাকে সহজ স্বল্পে ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিচ্ছে। লাভ দিয়ে দাও, প্রচুর লাভ দিয়ে দাও, ঠিক আছে? এই কে ইনগ্রিডিয়েন্ট দিয়েছো, কোনো কারণে যদি কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ ঠিক আছে তো, হচ্ছে তো নাকি? আচ্ছা ঠিক আছে বাচ্চারা, এই শোনো, এত বেশি দেওয়ার দরকার নেই। এই শোনো, আমরা এখন 1.6 পড়বো বাচ্চারা। দেখো এই প্রবলেমটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করছি, হ্যাঁ, স্কেল রিলেটেড। এখন আমরা যে জিনিসটা পড়বো বাচ্চারা, সেটা হচ্ছে 1.6 যে প্রবলেমটা আছে সেটা। আচ্ছা ঠিক আছে, 1.6, কোন তাপমাত্রা সেলসিয়াস আর ফারেনহাইটের পার্থক্যটা 20 ডিগ্রি হবে। হ্যাঁ, মনোযোগ দিবা। তাহলে কার কার মধ্যে সেলসিয়াস আর, তাহলে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল। হ্যাঁ, তাহলে সেলসিয়াস স্কেলে যখন, দেখো আমরা স্কেল দুইটা আঁকি আগে, মনোযোগ। তাহলে আমাদের আসলে দুইটা পয়েন্ট তো ফিক্স, পারদটা এখানে এই পর্যন্ত উঠছে, এই পর্যন্ত উঠছে, দুইজনেতে একই হবে। পারদের প্রসারণ তো একই, তাই না? নিচে নামলে একইভাবে উঠবে নামবে, বাট মার্কিংটা আমরা আলাদা করছি। আমরা বলছি এটা 0°। দেখো, যখন এখানে পারদটা এতটুকু আসবে, এটা পারদটা এখানে ততটুকুই আসবে, একই রকম উচ্চতায় যাবে না। পারদটা যদি এখানে আসে, সেইখানে চলে আসবে, এই তো। বাট আমরা মার্কিং আলাদা করছি। তোমাকে বলছে এটা 0°C, যদি সেলসিয়াসে হয় এটা হবে 32°C, তাই না? সরি, সেলসিয়াস না, ফারেনহাইট। আচ্ছা দেখো, এটা যদি 100°C হয়, তখন আমরা এটা ফারেনহাইটে বলতেছি কত, 212° ফারেনহাইট, তাই না? আচ্ছা, এখন বলো, আমরা একটু আগে দেখছি এখানে যদি 5°C হয়, আসলে এটা কত হয়, 41° ফারেনহাইট। বাট তাহলে দেখো, মনোযোগ দিবা। তাহলে আমার যখন 0°C, ওই পার্টটা ফারেনহাইটে যায় 32, তাই না? যখন আমার 5 ঘর যাবে, 1 2 3 4 5, তাহলে সেলসিয়াস স্কেলে 5 ঘর উঠছে, তাহলে এই পারদটা তো এই পর্যন্ত উঠবে। বাট ফারেনহাইটে আমরা 5 ঘর না করে এখানে 9 ঘর করছিলাম স্কেলিংটা, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 হয়েছে। হ্যাঁ, বুঝছো তো? তাহলে এখানে 5 ঘর উঠছে, বাট এখানে 9 ঘর, তাহলে এখানে হয়েছে কত, 41° ফারেনহাইট। আচ্ছা বলো তো, এই অবস্থায় দেখো, তাহলে এই দুইটা পয়েন্টের পার্থক্য কত? 0 আর 32-এর মধ্যে পার্থক্য 32 না, তাই তো? আচ্ছা, এখানে পার্থক্য কত? 5 আর 41-এর মধ্যে পার্থক্য কত? তোমার 5 আর 41-এর মধ্যে পার্থক্য হচ্ছে তোমার 30 কত, 36, তাই না বাচ্চারা? তাহলে এখন তোমাকে বার করতে বলছে যে কোন কোন তাপমাত্রায়, দেখো এক্ষেত্রে পার্থক্য হচ্ছে 32, এখানে 36, বাট বলছে তোমাকে প্রশ্নে কোন তাপমাত্রায় গেলে এই পার্থক্যটা 20 হবে। বিষয়টা কি বুঝছো? দেখো এক্ষেত্রে পারদটা এই পর্যন্ত উঠছিল, পার্থক্য হচ্ছে কত, 32। পারদটা এখন এখানে আছে, দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে কত, 36। তাহলে এক এক জায়গায় পার্থক্য এক এক রকম হয়। এখন তোমাকে বলছে কোন তাপমাত্রার জন্য দুজনের মধ্যে পার্থক্যটা হবে 20। পার্থক্যটা কত হবে বাচ্চারা, 20। সবাইকে এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, তাহলে পার্থক্য 20 হওয়া মানে কি বাচ্চারা? দেখো তো, মনে করো আমাদের এই জায়গায় একটা পয়েন্ট নিলাম, যেটা আমাদের সেলসিয়াস স্কেলে সি, বাট তখন ফারেনহাইট স্কেলে এই মানটা কি সি হবে না সি? এদিকে তাকাও, আমরা এখন বার করতে চাচ্ছি যে ফারেনহাইট স্কেলের এই মানটা সেলসিয়াস স্কেলের চেয়ে হয় 20 বেশি হবে। মনে করো এটা যদি তোমার 20°C হয়, এটা যদি 40°, 20 তো হবে না, মনে করো এটা আমরা 30°C বললাম, এই জায়গায় তাপমাত্রাটা 30°C, এই জায়গায় ফারেনহাইটে যে তোমার হয়েছে কত জানো, 50° ফারেনহাইট। তাহলে বলো তো, দেখো তো কি হয়েছে, পারদটা এই পর্যন্ত উঠলো, এটার এই পর্যন্ত উঠছে, বাট সেলসিয়াস স্কেলে এটা 30, ফারেনহাইট স্কেলে মনে করো এটা 50 হলো। আমি বুঝার জন্য বলছি। তো বলো তো, সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে পার্থক্য কি 20 হচ্ছে না? হ্যাঁ, তাহলে আমরা এখন এটাই বার করব কোন তাপমাত্রায় গেলে আসলে এই সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে পার্থক্যটা 20 হবে। তাহলে এর মানে হচ্ছে ফারেনহাইটের মানটা হবে সেলসিয়াস থেকে হয় 20 বেশি, অথবা 20 কমে তো হইতে পারে নাকি?
20 কমও হইতে পারে না, তাহলে তোমার সেলসিয়াস থেকে 20 বেশি হইতে পারে, 20 কমও হইতে পারে, দুইটাই হইতে পারে। এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দিচ্ছি, বুঝছো? বাট আমরা জানি না যে কোন তাপমাত্রার জন্য যে আসলে আমার কি হয়, সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে পার্থক্য 20 হয়। আমরা এখন এটাই বার করব যে আসলে কোন তাপমাত্রা দুইটার জন্য তোমার সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে পার্থক্য 20 ডিগ্রি থাকবে, বুঝছো? আমরা এটাই বার করছি। এই জন্য বলছি যে ফারেনহাইটের মানটা সেলসিয়াস স্কেল থেকে হয় 20 বেশি নাইলে 20 কম, তাহলে পার্থক্য কি, তাই না? তাহলে দেখো, তাহলে আমাদের মনে করো এটা হচ্ছে সেলসিয়াসের মান, আর এটা হয় ফারেনহাইটে 20 বেশি হলো নাহলে ফারেনহাইটের মান 20 কম হলো, মানে মানটা 20 বেশি নাহলে 20 কম। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই এদিকে তাকাও, তাহলে আমরা এখন এটা বার করবো। হ্যাঁ, তাহলে রিলেশনটা কার কার মধ্যে বাচ্চারা? সেলসিয়াস আর ফারেনহাইট। তো আমরা সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা কি জানি? C/5 F-32/9। এই সবাই কি এই পর্যন্ত বুঝছো কি না একটু কমেন্টে জানাও তো, যে আমাদের রিলেশনটা এফ এর মানটা সি প্লাস মাইনাস 20 কেন লিখছি? কারণ তারা বলছে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে ওই পার্থক্যটা, এ দেখো পারটা কিন্তু একই উচ্চতায় আছে, বাট সেলসিয়াস স্কেলের পার্ট ফারেনহাইট স্কেলের পার্ট এটা পার্থক্য 20 হবে। আমরা এখন এটাই বার করবো যে ফারেনহাইটের মান সেলসিয়াস থেকে প্লাস মাইনাস 20, ঠিক আছে? কোন দুইটা তাপমাত্রার জন্য লক্ষ্য করো। তো আমরা ধরে নিচ্ছি, তাহলে আমরা দেখো দিকে তাকাও, মনোযোগ দাও। তাহলে সেলসিয়াস স্কেলে সি, আর ফারেনহাইট স্কেলে তখন কি হবে বাচ্চারা? এটা হয় সি থেকে প্লাস 20 বেশি নাহলে মাইনাস 20 হবে, প্লাস মাইনাস, মানে এফ এর মানটা আমরা বসাই দিলাম। হ্যাঁ, সি প্লাস মাইনাস 20 মাইনাস 32/9। সবাইকে এই পর্যন্ত বুঝছো? ওকে, তাহলে আমরা কি করলাম? সি এর মানটা সি রাখলাম, বাট এফ এর মানটা সি তে কনভার্ট করে বসাই দিলাম। আচ্ছা, এখন বাচ্চারা মনোযোগ দাও। তাহলে এখানে কি থাকে? এখানে থাকে C/5, আর এখানে থাকে কত বাচ্চারা? এখন এখানে কিন্তু দুইটা মান আছে, একবার প্লাসও নিতে পারো মাইনাসও নিতে পারো। তো আমরা প্রথমে প্লাস নেই। যদি আমরা প্লাস মানটা নিতাম তাহলে কি হতো? C/5, তাহলে সি প্লাস 20 মাইনাস 32 বাই কত হবে? 9, তাই না? সবাই একটু ক্যালকুলেটর নিয়ে রেডি হও। হ্যাঁ, আর আমরা যদি মাইনাস নিতাম তাহলে কি হতো? সেটা হচ্ছে C/5, এটা হবে, যদি আমরা মাইনাসটা নিতাম তাহলে সি মাইনাস 20 মাইনাস 32/9, এটা হতো না বাচ্চারা? ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, তাহলে আমরা যদি তোমার প্লাস নিয়ে কাজ করি তাহলে সি এর মানটা কত আসবে? তোমরা একটু ক্যালকুলেশন করো, আমি একটু দেখি বসাই দিই। হ্যাঁ, আমার কাছে তো ক্যালকুলেটর নাই এই জন্য। তাহলে তুমি যখন প্লাস নিয়ে কাজ করবা সি এর মানটা হবে মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? যখন আমরা এই যে আর গুণনটা করতে পারবা না তোমরা, দেখো C/5 এখানে কত হবে? তোমার সি প্লাসের 20 মাইনাস 32, তাহলে মাইনাসের 12 থাকবে না, বুঝছো? তো আর গুণন করে আমরা সি এর মানটা বার করতে পারবো কিনা? বার করতে পারবো, করে এটার মানটা মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস আসবে, ঠিক আছে? মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর আমরা যদি এইখান থেকে বার করতাম যে তোমার হচ্ছে C/5, তারপরে এখানে কত আসতো? মাইনাস 20 মাইনাস 32, তাহলে মাইনাস কত বাচ্চারা? 52 না বাই 9। এখানে তো আমরা আর গুণন করে সি এর মানটা বার করতে পারতাম, তাহলে সি এর মানটা এই ক্ষেত্রে কত আসতো? সেটা হচ্ছে মাইনাস 65। আচ্ছা, মাইনাস 65 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। তাহলে আমরা কি করলাম? প্লাস নিয়ে একটা সি এর মান পাইলাম, এই মানটা আমাদের ইম্পর্টেন্ট, আর মাইনাস নিয়ে আমরা একটা মান পাইলাম, সেটা হচ্ছে মাইনাস 65 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে এই পর্যন্ত সবাই বুঝছো? মুরাদুল মুমিন, আচ্ছা রিফা সবাই বুঝছে না, রতি, তারপর আব্দুর রাজ্জাক, ওকে ঠিক আছে এই পর্যন্ত সবাই বুঝছি। আচ্ছা, তো বাচ্চারা এখন মনোযোগ দিবা। আচ্ছা বলো তো, তোমার সেলসিয়াস স্কেলে তোমার পার্ট যদি মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস হয়, আচ্ছা দেখো তাহলে আমরা কি পাইছি দেখো, তোমার এটা সেলসিয়াস স্কেল আর এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তো এটা মনে করো 0 ডিগ্রি, তাহলে তুমি সেলসিয়াস স্কেলে কত ডিগ্রিতে যাবা? মাইনাস 15। দেখো আমি স্কেলটা আঁকতেছি, হ্যাঁ মনোযোগ। তো মনে করো এটা 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাহলে 0 ডিগ্রি থেকে -1 -2 -3 -4 করে তুমি -15 ডিগ্রিতে গেলা, তাহলে -15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পারটা এই পর্যন্ত আসছে, তাই না? আচ্ছা, তাহলে এটা একটা তাপমাত্রা, আর আরেকটা হচ্ছে -65, তাহলে -15 -20 -25 -30 এরকম করে -65, তাহলে এটা একটা তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এই দুইটা তাপমাত্রা নিয়ে আমরা কাজ করছি। দেখো তাহলে একটা হচ্ছে পারটা এই পর্যন্ত নামলো, আর একটা হচ্ছে পারটা এই পর্যন্ত নামলে, তাহলে এই দুইটা পয়েন্ট নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, তাহলে সেলসিয়াস স্কেলের এই মান আর এই মান, এই দুইটা নিয়ে আমরা কাজ করছি। এখন দেখো সেলসিয়াস স্কেলে যদি তোমার -15 ডিগ্রি সেলসিয়াস হয়, দেখো তো পারদ এটা কি 32 ডিগ্রি না? 32 ডিগ্রি ফারেনহাইট না এটা বাচ্চারা? তাহলে সেলসিয়াস স্কেলে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, বাট বরফ বিন্দুটা ফারেনহাইটে কত? 32 ডিগ্রি ফারেনহাইট। আর সর্বোচ্চটা কত ছিল বাচ্চারা? সেটা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস। আর এটা কত বাচ্চারা? এটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তোমরা তো জানো নাকি? বাট আমরা এখন নেগেটিভ মানে আছি, এই জন্য আমরা নিচের মানটা বেশি লিখতেছি। দেখো তাহলে বলো পারটা যখন এই পর্যন্ত আসছে, ফারেনহাইট স্কেলও কি এই পর্যন্ত আসবে না? হ্যাঁ, একই পার্ট। সেলসিয়াস স্কেলে যখন এখানে আছে, ফারেনহাইট স্কেলও কি এখানে একই পার্ট হবে। বাট বাচ্চারা আমাকে এখন বলতে হবে সেলসিয়াস স্কেলে যখন -15 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট ক্ষেত্রে এটা কত, মানে এই মানটা কত? তাহলে আমরা এখন কনভার্ট করছি না,
সেলসিয়াস স্কেলে এত হলে ফারেনহাইট স্কেলে কত, এটা তো বার করবা। তাহলে এক স্কেলে এক মান হলে আরেক স্কেলে কত, এটা তুমি বার করতে পারো কিনা? হ্যাঁ বাচ্চারা, কোন রিলেশন? সেটা হচ্ছে c/5 f - 32 বাই কত বাচ্চারা 9, এটাই তো নাকি? এখন আমরা বার করব সেলসিয়াস স্কেলে যখন এই পার্টটা -15 ডিগ্রি, ফারেনহাইটে এই পার্টটা কত, আমরা এটা বার করব। ঠিক আছে, তাহলে আমরা সি এর মানটা এখন বসাবো। সি এর মানটা কত, সেটা হচ্ছে -15। ওকে, আচ্ছা -15/5, আর এফ এর মানটা আমরা বার করবো f - 32/9। তুমি তখন এফ এর মানটা বার করে কত পাবা জানো? সেটা হচ্ছে তুমি কত পাবা, সেটা হচ্ছে আমরা এখানে বার করলাম 5 ডিগ্রি ফারেনহাইট। তোমরা এটা ক্যালকুলেশন করবা, আমার কাছে ক্যালকুলেটর নাই, এই জন্য দেখে বসালাম। ওকে, তাহলে বাচ্চারা মনোযোগ দাও। তাহলে এখানে কত পার্থক্য, কত হলো 5 ডিগ্রি ফারেনহাইট পাইলা। আচ্ছা বলো তো -15 আর +5 এর মধ্যে পার্থক্য কত? দেখো মনোযোগ দিবা। তাহলে এক্ষেত্রে পারদ এখানে আসছে, এক্ষেত্রে পারদ এগিয়ে আসছে, তাহলে একইভাবে নামছে, কিন্তু সেলসিয়াস স্কেলে এই মানটা হচ্ছে -15 ডিগ্রি, ওই মানটা ফারেনহাইটে যেয়ে কত হবে, মানে এই পয়েন্টটা হবে 5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে বলো তো সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে পার্থক্য কত বাচ্চারা? মনোযোগ। তাহলে হচ্ছে 0, এটা হচ্ছে +5, এটা -5, এটা -10, এটা হচ্ছে -15। বলো তাহলে -15 আর 5 এর মধ্যে পার্থক্য কি 20 না বাচ্চারা? -15 আর 5 এর মধ্যে পার্থক্য কি 20? তাহলে দেখো, তাহলে এই অবস্থায় পারদটা -15 ডিগ্রি সেলসিয়াস, এই অবস্থায় ওই মানটা ফারেনহাইট স্কেলে 5 ডিগ্রি। তাহলে এই দুইটা তাপমাত্রার মধ্যে আমার পার্থক্য কত বাচ্চারা? বলো তো এই দুইটা তাপমাত্রার মধ্যে পার্থক্য কিন্তু 20। সবাই বুঝছো? আমাকে কিন্তু এটাই বার করতে বলছিল যে কোন দুইটা তাপমাত্রায় পার্থক্যের মান 20 হবে, বুঝছো? আচ্ছা আমরা যদি এটা দিয়ে বার করি বাচ্চারা, বলো তাহলে -65 ডিগ্রি সেলসিয়াসের জন্য, মানে সেলসিয়াস স্কেলে যখন -65, ফারেনহাইট স্কেলে কত, আমরা একইভাবে বার করতে পারবো না? হ্যাঁ, তাহলে c/5 f - 32/9, আমরা c এর মানটা -65 বসাবো, c/5 -65/5 f - 32/9 করে আমরা f এর মানটা বসাবো। f এর মানটা কত আসবে, সেটা হচ্ছে তোমার না -85। আচ্ছা তাহলে এদিকে তাকাও, তাহলে যখন তোমার এদিকে তাকাও দুইটাই তো কমতেছে না? হ্যাঁ, কমে কমে এই জায়গায় আসলো। তাহলে এই জায়গাটা যখন সেলসিয়াস স্কেলে 65 -65, এটা তখন ফারেনহাইট স্কেলে -85 ডিগ্রি ফারেনহাইট। তো বাচ্চারা বলো তো তাহলে এই তাপমাত্রা, সেলসিয়াস স্কেলের এই তাপমাত্রা আর ফারেনহাইট স্কেলের এই তাপমাত্রার মধ্যে পার্থক্য কত? দেখো তো -65 -85, তাহলে কত 20 পার্থক্য না? হ্যাঁ, তাহলে আমরা পাইলাম যে কোন দুইটা তাপমাত্রায় আমার সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে পার্থক্য 20 থাকবে। সবাইকে বুঝছো? হ্যাঁ, সেটা কোন কোন তাপমাত্রা, এটা একটা এই দুইটার মধ্যে পার্থক্য। তাহলে -15 ডিগ্রি সেলসিয়াস ও 5 ডিগ্রি ফারেনহাইট, এই দুইটা জিনিস, এই দুইটা তাপমাত্রার জন্য আমার পার্থক্য 20 হবে। আর আরেকটা হচ্ছে কত বাচ্চারা, সেটা হচ্ছে -65 ডিগ্রি সেলসিয়াস, আর একটা কত -85 ডিগ্রি ফারেনহাইট, এই দুইটা তাপমাত্রার জন্য আমার পার্থক্য 20। সবাইকে এটা বুঝছি কিনা এটা কমেন্টে জানাও, আমরা কি এই পর্যন্ত বুঝছি কিনা। তাহলে আমার মোটামুটি শেষ হয়ে গেছে আর কি প্রবলেম, আমরা এখন নতুন কনসেপ্ট আলোচনা করতে পারবো। তাহলে আমরা যে 3টা বা 4টা প্রবলেম আলোচনা করেছি, কি সবাইকে এটা বুঝছো কিনা? আবার ক্যালকুলেশন করবা, ঠিক আছে? প্লাস নিয়ে সিস্টেমটা কি বুঝছো কিনা, নাকি প্লাস নিয়ে কিসের বিষ আসে হুদাই? হে রতি, তুমি আবার ক্যালকুলেশন করবা। নিয়মটা কি সবাই বুঝছি, বা ম্যাথগুলো কি সবাই বুঝছি কিনা? এগুলো কিছু বেসিক ম্যাথ ছিল, হ্যাঁ, এই জন্য আমরা এগুলো করাই দিলাম। সবাই পারবা কি না বলো, আমরা কি তাহলে আজকের লেকচার শুরু করতে পারি? বুঝছো নতুন কনসেপ্ট, আমরা কি ম্যাথগুলো বুঝছি বাচ্চারা? বলো না, এরকম করতেছে কেন? বুঝছো না? কার কোনো সমস্যা নাই? ওকে, তাহলে আমরা আজকে নতুন পড়া শুরু করি। হ্যাঁ, দেখো মজা মজা মজা, দেখো দেখো দেখো, আমি মুছে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো বাচ্চারা আজকের পড়া তো আমরা কি করলাম বাচ্চারা, তখন পর্যন্ত আমরা গত ক্লাসে থার্মোমিটার নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, থার্মোমিটার নিয়ে কিছু প্রবলেম করলাম, এই প্রবলেমগুলি তোমাদের সমস্যা হওয়ার কথা ছিল, এই জন্য আমি আলোচনা করে দিছি। তোমরা যে কাজটা করবা 1.10 পর্যন্ত ম্যাথ কমপ্লিট করবা, ঠিক আছে? যদি সমস্যা হয় আমাকে জানাবা, আমরা করে দিব এগুলো ইনশাল্লাহ, ঠিক আছে? আশা করি প্রবলেম হবে না, তুমি যদি থিওরিটা ভালো করে পড়ে থাকো। এখন আমরা নতুন কনসেপ্ট আলোচনা করবো বাচ্চারা। দেখো নতুন কনসেপ্ট, দেখো সিস্টেম। আকিব তুমি কি আসো না চলে গেছো? নিশ্চয় চলে গেছে আকিব ছেলেটা। আচ্ছা দেখো দেখো, এই পর্যন্ত হলো। এই সবাই কই আছো তো নাকি তোমরা, না চলে গেছো আমাকে একা ফেলে? যেও না একা ফেলে বন্ধু, একটা কবিতা বলতেছি। থেকে যাও, বুঝে যাও প্রবলেম, মজা পাবা। আর আর মিলতেছে না, থাক বাদ দাও, পরে বলবো আবার, ঠিক আছে? বইয়ের না রিম্পি, আমাদের যে ফাইলটা দিলাম না, তোমার কি ফাইল দিলাম, এই যে আমাদের বেসিক কনসেপ্ট অফ কি
বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স একটা আমাদের থিওরি ম্যাথের একটা ফাইল দিয়েছি, পিডিএফ দিয়েছি, ওই পিডিএফ থেকে দেখবা, হ্যাঁ 1.10 পর্যন্ত। ওকে আচ্ছা, আর আমাদের বই ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করো যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাচ্চারা, শুরু করি। সিস্টেম আর হচ্ছে পরিবেশ, এটাকে সারাউন্ডিং বলে। সারাউন্ডিং বানানটা কি, বানানটা দেখে নিও, সারাউন্ডিং বানান ঠিক আছে কিনা। এখানে আছে কি বাচ্চারা? সারাউন্ডিং বানান নাই, সারাউন্ডিং বানানটা দেখে নিবা। হ্যাঁ পরিবেশ মানে আশেপাশে জিনিস আর কি, সারাউন্ডিং। হ্যাঁ আচ্ছা, তারপর দেখো বাচ্চারা তাপগতীয় স্থানাঙ্ক, লেখো খাতায় লেখো, এগুলা এই ডেফিনেশনগুলো আমরা পড়বো, এগুলো আসে পরীক্ষায়। তাপগতীয় স্থানাঙ্ক, তারপর তাপগতীয় প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া, তারপর আমরা উন্মুক্ত সিস্টেম পড়ব, উন্মুক্ত সিস্টেম, তারপর হচ্ছে বদ্ধ সিস্টেম, তারপর বিচ্ছিন্ন সিস্টেম। ওকে আচ্ছা শোনো বাচ্চারা, শোনো, একটু মনোযোগ দাও না তোমরা, এরকম করতেছো কেন তোমরা আমার সাথে? মনোযোগ দিলে কি হয়? একটু মনোযোগ দিলে, মনোযোগই তো চাইছি একটু, তাই না? আচ্ছা দেখো, শোনো 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 বাচ্চারা, মনোযোগ। তাহলে আমরা এখন এই যে ডেফিনেশনগুলো আছে এগুলো একটু বুঝবো, কারণ এগুলো বোঝার উপর আমাদের থার্মোডাইনামিক্স বোঝাটা ডিপেন্ড করে অনেক কিছুই। হ্যাঁ তাহলে খুব মনোযোগ সহকারে বুঝো ডেফিনেশনগুলো। সিস্টেম কে? সিস্টেম হচ্ছে তুমি যে জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করবা, মানে তুমি এই পৃথিবী যা বা এই সৌরজগৎ বলো, মানে যা নিয়ে চিন্তা ভাবনা করবো ওইটা সিস্টেম। যেমন আমার মনে হয়েছে আমি এখন এই কলমটা নিয়ে চিন্তা করবো, হ্যাঁ এটা আমার সিস্টেম হয়ে যাবে। যেমন এই কলমটা কেমন লাল, ওকে এটা হচ্ছে ভালো কলম, সুন্দর দেখতে, ভালো লাগে। তো যাই হোক, আমি এই কলমটা নিয়ে চিন্তা ভাবনা করছি না, তাহলে এই কলমটা আমাদের সিস্টেম, বুঝছো? আর সিস্টেমের বাইরে যারা থাকবে তারা হচ্ছে পরিবেশ। সিস্টেমের বাইরে যেটা থাকে তার নাম হচ্ছে কি? পরিবেশ। তাহলে সিস্টেম, এই কলমের বাইরে কারা কারা আছে? এই কলমের বাইরে এই বাতাস আছে, আমি আছি, সব কিছু আছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে পরিবেশ। সবাই বুঝছো? আচ্ছা তাহলে সিস্টেম হচ্ছে তুমি যাদের নিয়ে চিন্তা ভাবনা করবা, যে বস্তুটা নিয়ে চিন্তা ভাবনা করবা, তখন হাসতে হাসতে মরে যাচ্ছে পোলাপানগুলা। হ্যাঁ লাভ দিয়ে দাও, লাভ দিয়ে দাও। আচ্ছা দেখা এদিকে তাকা, পড়া আসি, হ্যাঁ পড়ি না আমরা, একটু মনোযোগ দাও না। তাহলে সিস্টেম কি? সিস্টেম হচ্ছে আমরা যাকে নিয়ে চিন্তা ভাবনা করবো সেটা আমাদের সিস্টেম, আর সিস্টেমের বাইরে যারা যা কিছু থাকবে সেটা হচ্ছে আমাদের কি? পরিবেশ। ঠিক আছে, তাহলে আমরা সিস্টেম বুঝলাম, পরিবেশ বুঝলাম। ঠিক আছে, এখন দেখো তাপগতীয় স্থানাঙ্ক। তাপগতীয় স্থানাঙ্ক দেখো, তোমাকে যদি আমি বলি কোন একটা গ্যাসীয় সিস্টেম আছে, গ্যাসীয় সিস্টেম মানে বুঝছো, মানে তোমার এটা গ্যাস, 5টা পার্টিকেল আছে এখানে। হ্যাঁ তো আমরা এখন এই গ্যাসিয়াস সিস্টেমটা নিয়ে চিন্তা ভাবনা করব। তাহলে এই গ্যাসিয়াস সিস্টেমটা তুমি যদি আলোচনা করতে চাও, তার কি কি জিনিস জানতে হবে জানো? তার আয়তন কত, মানে সে কতটুকু জায়গা দখল করছে। আচ্ছা তার চাপ কত, মানে সে কতটুকু চাপ দিচ্ছে। আচ্ছা ওই বস্তুটার তাপমাত্রা কত, মানে এখন ওই গ্যাসটার তাপমাত্রা কত, এই জিনিসগুলো জানতে হবে না? তাহলে কোন একটা গ্যাসিয়াস সিস্টেমকে আমরা যদি এক্সপ্লেইন করতে চাই, তার আমাদের 3টা জিনিস জানতে হয়, চাপ, আয়তন, তাপমাত্রা, তাই না? কঠিন পদার্থের ক্ষেত্রেও আমার তাপমাত্রা বিষয়টা লাগে, যে ওই বস্তু তাপমাত্রা কত, আয়তন কত, নাকি? তাহলে কোন একটা তাপগতীয় স্থানাঙ্ক বলতে আমরা এদেরকে বুঝি, চাপ, আয়তন, তাপমাত্রা, বুঝছো? তাহলে তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে কোন একটা গ্যাসীয় সিস্টেমকে আমরা যদি বর্ণনা করতে চাই, তখন আমাদের কি কি জিনিস জানতে হয়? তার চাপ, আয়তন, তাপমাত্রা, এই জিনিসগুলো জানতে হয়। এই জন্য এই জিনিসগুলোকে আমরা তাপগতীয় স্থানাঙ্ক বলছি। যেমন তোমরা কি করছিলা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই, তাহলে এই বিন্দুর অবস্থান জানার জন্য কি লাগতো? এক্স এর মান লাগতো আর ওয়াই এর মান লাগতো না? এক্স এর মান 3, ওয়াই এর মান 4, তাহলে তুমি ওই বিন্দুকে পেয়ে যেত না? হ্যাঁ, তাহলে ওই বিন্দুকে পাওয়ার জন্য তোমার এক্স এর স্থানাঙ্ক লাগতো আর ওয়াই এর স্থানাঙ্ক লাগতো। ঠিক সেম কোন একটা গ্যাসীয় সিস্টেমকে তুমি এক্সপ্লেন করতে চাইলে তার 3টা জিনিস তোমাকে জানতে হয়, চাপ, আয়তন, তাপমাত্রা। এই জন্য এদেরকে আমরা কি বলি? তাপগতীয় স্থানাঙ্ক বলি। সবাই কি বুঝছো তাপগতীয় স্থানাঙ্ক জিনিসটা কি? আচ্ছা তো এখন একটু কমেন্টে জানো এই পর্যন্ত ঠিক আছে কিনা। এখন বলো তো বাচ্চারা, আমরা যদি এই যে পিস্টন আছে, এটা হচ্ছে পিস্টন, এটাকে ধরে উপরে নিচে করা যায়, আমরা যদি এটা ধরে টান দেই তাহলে বিষয়টা কি হবে বাচ্চারা বলো তো? তাহলে গ্যাসটার আয়তন কি বাড়বে কি না? হ্যাঁ, তাহলে আগে এই আয়তনে ছিল, এখন আয়তন কিন্তু বেড়ে গেছে। এটা যদি V1 হয়, এটা V2 হবে। তাহলে দেখো তো আমরা কি করছি, আমরা যে কাজটা করছি এটা এই অবস্থায় ছিল, আমরা এটাকে টান দিয়ে উপর উঠাইছি। তাহলে কি করলাম বলো তো? আয়তন বাড়াই দিছি। আয়তন চেঞ্জ হলে চাপের চেঞ্জ হয়, তাপমাত্রা চেঞ্জ হয়, রিলেশন আছে না? আমরা এখানে আপাতত যাচ্ছি না, আমরা বুঝলাম যে আমি কি করলাম, একটা সিলিন্ডারটার ধরে আমি টান দিলে তার আয়তন বাড়ে। তাহলে যে প্রক্রিয়া করলে বা যা করলে তোমার তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি তাপগতীয় প্রক্রিয়া। তাহলে তাপগতীয় প্রক্রিয়া কি? তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে যে পরিবর্তন করলে
মানে যা করলে তোমার স্থানাঙ্কের পরিবর্তন হবে। কিসের স্থানাঙ্ক? এই যে তাপগতীয় স্থানাঙ্ক। হয় চাপ চেঞ্জ হবে, নাহলে আয়তন চেঞ্জ হবে, নাহলে তাপমাত্রা চেঞ্জ হবে। যা করলে এই জিনিসটা হবে সেই প্রক্রিয়ার নামই হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। সবাই বুঝছো? তাহলে তাপগতীয় স্থানাঙ্ক এক জিনিস, তাপগতীয় প্রক্রিয়া এক জিনিস। তাপগতীয় স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝবো? চাপ, আয়তন, তাপমাত্রা বুঝবো। আর তাপগতীয় প্রক্রিয়া বলতে কি বুঝবো? যে যা কিছু করলে, মানে টান দিলাম, সংকোচন করলাম, মানে ধাক্কা দিলাম, এই জিনিসগুলো হচ্ছে প্রক্রিয়া। টান দিয়ে নিয়ে যাওয়া, ধাক্কা দিয়ে আরো সংকোচন করে দেওয়া, এটা হচ্ছে প্রক্রিয়া। কারণ এগুলো করলে তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হবে। সবাইকে বুঝছো? তাহলে আমরা তাপগতীয় স্থানাঙ্ক বুঝতে পারলাম, তাপগতীয় প্রক্রিয়া বুঝতে পারলাম। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা বলো? প্রথম চারটা বুঝছো কিনা? সবাই এই পর্যন্ত বুঝছে কিনা আমাকে জানাও। তাহলে আমরা সিস্টেম বুঝলাম, যা কিছু নিয়ে চিন্তা করবো সেটা সিস্টেম। তারপর আমরা বুঝলাম পরিবেশ, সিস্টেমের বাইরে যা থাকে তা পরিবেশ। তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে চাপ, আয়তন, তাপমাত্রা, এরা হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। আর যে পরিবর্তন করলে এদের পরিবর্তন হয় সেটা আমাদের তাপগতীয় প্রক্রিয়া। তাই তো? সবাইকে এই পর্যন্ত বুঝছো কি না আমাকে একটু বলে ফেলো। এই বলো না, এরকম করো না, বলো বলো বলো। ঠিক আছে সবার? বাচ্চারা বলো। দেখা না কেউ কিছু বলতেছে না, সবাই কেমন জানি করছে আমার সাথে। এই ঠিক আছে বাচ্চারা, বুঝছো তোমরা? মাশাল্লাহ 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 মাশাল্লাহ। আল্লাহ তোমাদের হায়াত দারাজ করুক। আল্লাহ তোমাদের আর কি করবো বলবো, তোমরা যা চাও মনের বাসনা পূর্ণ করে দেখ। হ্যাঁ, মানে সৎ সৎ, অসৎ কিছু চাইলে আবার যেটা না পূর্ণ করে এটাও দোয়া করে দিলাম। হ্যাঁ, সৎ যত কিছু চাইবা যাতে তোমার আল্লাহ তাআলা এগুলো পূর্ণ করে দেয়, দোয়া করে দিলাম। ঠিক আছে বাচ্চারা? ও তোমরা বুঝছো না? আচ্ছা ঠিক আছে, এখন আমরা বাকি তিনটা জিনিস পড়বো। উন্মুক্ত সিস্টেম, তারপরে কি বাচ্চারা? বদ্ধ সিস্টেম আর বিচ্ছিন্ন সিস্টেম। খুবই মজা, বুঝছো? দেখো মেয়েরা, দেখো তোমরা হচ্ছে বাসায় রান্না বান্না করো না? ছেলেরা তো করে না। রান্না বান্না হচ্ছে মৌলিক জিনিস, সবাইকে শিখতে হবে। কিছু জিনিস মৌলিক। হ্যাঁ, আচ্ছা দেখো আমিও তোমার এই কোয়ারেন্টাইনে শিখছি কিছু কিছু আর কি। বেশি কিছু পারি না, বাট সামান্য পারি। আচ্ছা যাক, দেখো এদিকে তাকাও। তাহলে তুমি রান্না করার সময় জন্য তুমি কি নিলা? পাত্রী নিলা। দেখো সেটা পাত্রী না পাত্রী তো আরেক জিনিস। পাত্র, পাত্র না, সরি পাত্র না। হ্যাঁ পাত্র তো বলে এটা না। আচ্ছা যাই হোক, এটা তুমি পাতিল নিছো, এটা হচ্ছে ভালো কথা। ঠিক আছে, তুমি পাতিল নিলা। তুমি পাতিল নিয়ে এখন আগুন জ্বালাই দিবা। হ্যাঁ দেখো, তাহলে এখন দেখো, তাহলে এখন কি হবে বলো তো? এই এখান থেকে কি হবে? পানির পার্টিকেলগুলো এরকম করে চলে যাবে না? চলে যাচ্ছে, দেখো পানি চলে যাচ্ছে। আবার দেখো উপরে হাত দিলে দেখবা তাপও কিন্তু চলে যায়। মানে এই যে আমি এখান থেকে তাপ দিচ্ছি, তাপও কিন্তু কিছু বাইরের দিকে চলে যায়, তাই না? তাহলে এদিকে তাকাও, তাহলে এটা আমাদের সিস্টেম, যাকে আমরা চিন্তা করছি সেটা আমাদের সিস্টেম। সিস্টেম সিস্টেম দেখো, তাহলে এই সিস্টেমটা কি করছে বলো তো? তার পাশে কে আছে? মানে এই পাতিলের পাশে কে আছে, বাইরে কে আছে? সেটা পরিবেশ, বায়ু আছে। আচ্ছা তাহলে এখন দেখো, মনোযোগ দাও তো বাচ্চারা, দেখো। ওকে, তো আমরা কি বললাম? যে আমরা আমাদের এটা হচ্ছে পাতিল, এটা আমাদের সিস্টেম, আর বাইরে যেটা আছে এটা বাতাস, বায়ু, বায়ু এটা হচ্ছে পরিবেশ। তাহলে সিস্টেমটা পরিবেশের সাথে কি আদান প্রদান করছে? দেখো সে ভরও আদান প্রদান করছে, শক্তিও আদান প্রদান করতেছে, তাই না? দেখো সে ভরও দিয়ে দিচ্ছে পরিবেশকে, শক্তিও দিয়ে দিচ্ছে না? এই সিস্টেমের যে শক্তি, তার কিছু শক্তি কিন্তু সে পরিবেশকে দিয়ে দিচ্ছে। তাহলে তাহলে দেখো, যে সিস্টেম তোমার পরিবেশের সাথে ভর আর শক্তি দুইটাই বিনিময় করে তার নাম হচ্ছে উন্মুক্ত সিস্টেম। বাচ্চারা তাহলে উন্মুক্ত সিস্টেমকে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে যে সিস্টেম কি করবে? পরিবেশের সাথে ভর আর শক্তি দুইটাই বিনিময় করবে, তার নাম হচ্ছে উন্মুক্ত সিস্টেম। এখন বাচ্চারা আমরা যে কাজটা করব, আমরা এর উপরে একটা তোমার হচ্ছে এই যে এটাকে কি বলে, ঢাকনা বলে না? হ্যাঁ, আমরা ঢাকনা দিয়ে দিলাম। এখন বলো, ঢাকনা দিয়ে দিলে পানি কি আর বের হয়ে যেতে পারবে? না। দেখো ওই পানি কিন্তু যেতে চায়, আমাদের ঢাকনা বলবে যে যেও না, থেকে যাও, সে রেখে দিবে ভরকে, তাই না? বাট তাহলে কে যাবে বাচ্চারা? এই যে এই জায়গায় তুমি যদি হাত ধরো, দেখবা কিছু পরিমাণ তাপ, কিছু পরিমাণ তাপ কি তোমার হাতের উপর লাগবে না? তাহলে সে কিন্তু কি করছে? দেখো এই সিস্টেমটা পরিবেশ কিন্তু তাপ দিচ্ছে, ভর দিচ্ছে কি না? তাহলে যে সিস্টেম শুধুমাত্র শক্তি বিনিময় করবে বাট কোনো ভর বিনিময় করে না, তার নাম হচ্ছে বদ্ধ সিস্টেম। দেখো তো এটা বদ্ধ সিস্টেম না? তাহলে বদ্ধ সিস্টেম শুধু তাপ বিনিময় করবে, কোনো ভর বিনিময় করবে না। ঠিক আছে? আর বিচ্ছিন্ন মানে কি? দেখো এদিকে তাকাও, মনে করো তুমি দেখলা তাপও চলে যাচ্ছে, তোমার রুমে যত কাপড় টাপড় ছিল ওই কাপড়গুলা নিলা। হ্যাঁ, তাহলে কাপড়গুলো নিয়ে তুমি তাকে কি করলে? আবদ্ধ করে দিলা। যে কাপড়, কাপড়ের বাইরে কি তাপ যাবে না? কারণ কাপড় একটা কুপরিবাহী পদার্থ, সে তাপকেও যেতে দিবে না। তাহলে এখন বলো, তুমি এখানে হাত ধরলে ভর, পানির পার্টিকেলও আসতেছে না, তাপও আসতেছে না, তাহলে কোনো কিছুই তো আসতেছে না। তখন এই জিনিসটাকে আমরা বিচ্ছিন্ন সিস্টেম বলবো। কি সিস্টেম? বিচ্ছিন্ন সিস্টেম। সবাইকে বুঝছো? তাহলে বিচ্ছিন্ন সিস্টেমটা হচ্ছে সে, দেখো এদিকে তাকাও, তাহলে আমরা বুঝলাম ভর আর শক্তি দুইটা বিনিময় করলে উন্মুক্ত, হ্যাঁ ওপেন। আর যদি শুধু শক্তি বিনিময় করে বাট ভর বিনিময় না করে, এটা হচ্ছে বদ্ধ সিস্টেম। আর যদি তোমার কি হয়? বিচ্ছিন্ন সিস্টেম, মানে একদম আলাদা, সে কিছুই বিনিময় করতে পারবে না। সবাই কি বুঝছো এই তিনটা জিনিস? ওকে,
দেখো না মাঝে মধ্যে ঝাপসা, এই আব্দুল রহমান ছেলেটা ঝাপসা হইলে কি করবা, টিনের চালে ওই যে যেখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় গাছের উপরে, ওই জিনিসটা একটু ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা, এই সবাই বুঝছে কিনা বলো, রিফা কি বলে দেখি। এই তোমরা কই গেলা? আব্দুর রহমান, রিফা, আমাদের আর কে কে ছিল, আব্দুর রাজ্জাক, ফারিয়া, তারপর রিম্পি, তারপর রতি, তারপর আমাদের আকিব চলে গেছে, দেখছো টাউর ছেলেটা। আকে আমি খুব কষ্ট হয়েছি, তুমি যখন পরে ভিডিওটা দেখে নিবা তখন দেখো আর কি। রেজওয়ান, আফিফা, তারপর কই আজকে ত্রিনা নাই। আচ্ছা, সবাই কি বুঝছো? আচ্ছা, ওকে 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 ওকে, ঠিক আছে। আতিক আতিক আছে আমাদের। তো আমরা ডেফিনেশনগুলো বুঝলাম, এগুলো আমাদের এক নম্বরে আসে, বুঝছো? এখন আমরা আমাদের পরবর্তী জিনিস পড়বো, ঠিক আছে? দেখো আব্দুর রাজ্জাক বলে বৌদ্ধ সিস্টেমটা আবার, বৌদ্ধ সিস্টেম মানে কি, মানে বৌদ্ধ 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 বিচ্ছিন্ন মানেই সে কিছুই করবে না, আর বৌদ্ধ মানে হচ্ছে শুধুমাত্র শক্তি বিনিময় করবে, বুঝছো? ভর বিনিময় করতে পারবে না, সেই জিনিসটা হচ্ছে কি, মানে ভর বিনিময় করবে না, শুধু শক্তি ট্রান্সফার করবে। মনে করো আমি পরিবেশে শুধু শক্তি দিচ্ছি, তখন আমি কি সিস্টেম হব? আমি হচ্ছে তোমার বৌদ্ধ সিস্টেম হব, ঠিক আছে? এখন বাচ্চারা আমরা তোমার যে কাজটা করবো সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পড়বো বাচ্চারা, লেখো অভ্যন্তরীণ শক্তি। আমরা কিন্তু বেসিক জিনিস পড়ছি এখন, আজকে থেকে মেইন পড়া শুরু বাচ্চারা। আরে তোমরা পাগল হয়ে যাবে, দাঁড়াও না, আগে মুছে নেই তারপর দেখো, পাগল হয়ে যাবে তোমরা এখন। দেখো অভ্যন্তরীণ কি শক্তি, এটাকে ইন্টারনাল এনার্জি বলা হয়। কি বলা হয়? ইন্টারনাল এনার্জি। ওকে, অভ্যন্তরীণ শক্তি। শোনো, এই ঝাপসা হয়ে গেছে নাকি? দেখো তো, এই আব্দুর রহমান মনে হয় আমাদের অভিশাপ দিয়ে দিছে। দেখো তো ঝাপসা হয়ে গেছে কিনা, আমার তো মনে হচ্ছে। দেখি তো ঠিক আছে কিনা, মনে হয় তো ঠিক আছে, আবার মনে হয় ঝাপসা। একবার মনে হয় ঝাপসা, একবার মনে হয় ঠিক। কি যে একটা অবস্থায় আছি দাদা, ঠিক আছে কিনা বলো তো একটু। এই সবাই কি ঝাপসা দেখা যাচ্ছে না? ঠিক আছে। আরেক ছেলে কি বলে প্রতিদিন নাকি মেইন পড়া শুরু হয়। হ্যাঁ, ফিজিক্স মানেই তো ইম্পর্টেন্ট, ফিজিক্স মানেই তো সব, আর সব পড়া ইম্পর্টেন্ট, কিছু ফাঁকি দেওয়া যাবে না। ঠিকই আছে না? আচ্ছা মিম ঠিক আছে বলছে, ওকে মিম যেহেতু বলছে ঠিক আছে তাহলে ঠিক আছে, যাও মিম তোমার কথাই রইলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখো মনোযোগ। আচ্ছা আব্দুর রহমানের বলছে ঠিক আছে, দেখো আচ্ছা ঠিক আছে, ইন্টারনাল এনার্জি মনোযোগ দিবা। ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে কোন একটা, এদিকে তাকাও, এই একজন আরেকজন কমেন্ট রিপ্লাই দিবা না, আমার সাথে কমিউনিকেশন করো, যা বলার আমাকে বলো। হ্যাঁ, আমার সাথে আজকে কমিউনিকেশন হবে, সব প্রতিদিনই হবে, এখন মনোযোগ দাও। তাহলে ইন্টারনাল এনার্জি হচ্ছে কোন একটা বস্তুর ভিতরের শক্তি, অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার ভিতরে কত শক্তি আছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। যেমন এই কলমটার ভিতরে কি শক্তি আছে সেটা হচ্ছে কলমের অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে? এখন বলো তাহলে এই অভ্যন্তরীণ শক্তি কি আমরা বুঝবো, বাট আমরা আপাতত বুঝলাম নর্মালি যে একটা পদার্থের ভিতরে যে শক্তি থাকে তার নাম অভ্যন্তরীণ শক্তি। যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে কি হবে, আচ্ছা আমরা আগে এটা বুঝি, যখন কোনো একটা বস্তুকে তাপ দিবা তখন এই বস্তুর ভিতরের শক্তি কি বাড়বে না কমবে? বাড়বে। মনে করো তুমি চুলা থেকে তাপ নিচ্ছ, তাহলে তোমার ভিতরের শক্তি বাড়ছে না? তাহলে কোনো একটা বস্তু তাপ নিলে তার ভিতরের শক্তি কি বেড়ে যায়, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তাহলে আমরা কি বুঝলাম, কোন একটা সিস্টেম যখন কি নিবে, তাপ নিবে, তার ভিতরে তাপ নিবে, তাহলে তার অভ্যন্তরীণ শক্তি বাড়বে। আর যদি তার থেকে তাপ বের হয়ে যায়, তাহলে আমার থেকে তাপ বের হয়ে যাচ্ছে, আমার শরীর থেকে তাপ বের হয়ে যাচ্ছে, তাহলে আমার ভিতরের শক্তি কমবে না? হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম ভিতরে তাপ নিলে, আমি শরীরে তাপ নিলে তা অভ্যন্তরীণ শক্তি বাড়বে, আর আমার থেকে তাপ চলে গেলে অভ্যন্তরীণ শক্তি কমবে। আচ্ছা এখন কঠিন পদার্থের ক্ষেত্রে দেখো, কঠিন পদার্থের ক্ষেত্রে তোমার এই যে এগুলা কি, অ্যাটমগুলো একটা নির্দিষ্ট স্ট্রাকচারে থাকে, বুঝছো? নির্দিষ্ট স্ট্রাকচার, এদেরকে আমরা ক্যালাস বলি। ক্যালাস মানে হচ্ছে যার ক্লাস নাই তাকে বলে, তাই না? হ্যাঁ, ক্যালাস মানে হচ্ছে আমরা কেমিস্ট্রির ভাষায় বলি একটা স্ট্রাকচার, যে কি স্ট্রাকচারে আছে, সে তিনটা তিনটা করে আছে না চারটা চারটা, এগুলো পড়ছে না? তাহলে ক্যালাস মানে হচ্ছে সে কি স্ট্রাকচারে আছে। তাহলে এগুলা, এই পরমাণুগুলা কি হয়, একটা নির্দিষ্ট জায়গায় থাকে, তারা কিন্তু কি হয় জানো, নিজের জায়গা থেকে এরকম করে কাঁপে, এরকম করে কাঁপে। এই কাঁপাটা হচ্ছে কম্পন শক্তি, তার মধ্যে কি আছে, কম্পন আছে, বুঝছো? যদি শক্তি বেশি হয় তাহলে জোরে জোরে কাঁপবে, আর যদি শক্তি কম হয় তাহলে আস্তে আস্তে কাঁপবে, বুঝছো? তাহলে কঠিন পদার্থের যে পরমাণুগুলো আছে, অণু, পরমাণু হইতে পারে, অথবা মৌলিক কণা। মৌলিক কণা বুঝো? মৌলিক কণাকে ওই যে পরমাণুকে ভ্যাংলা যাদের পাওয়া যায়, মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদেরকে আমরা কি বলি, মৌলিক কণা বলি, বুঝছো? তাহলে কোন একটা পদার্থের ভিতরের অণু, পরমাণু বা মৌলিক কণাগুলার কি হইতে পারে,
আচ্ছা আমরা এখানে পড়া যায় আপাতত এটা মনে করো এটা তো পরমাণু না, আমরা কঠিন পদার্থ নিয়ে চিন্তা করছি, তারপর ফাইনাল ডেফিনেশনটা আমরা দিব। আপাতত দেখো তাহলে কঠিন পদার্থের অণুগুলার কি হয়, কম্পন গতি থাকে, এই কম্পন গতিটাই হচ্ছে কঠিন পদার্থের অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে। আচ্ছা তাহলে পানির ক্ষেত্রে কি হবে বলো তো, পানির অণু, তাহলে এটা যদি একটা পানির অণু হয়, দেখো এই যে এদিকে তাকাও, H2O না, H2 মানে কি এরকম না, ওকে তাহলে দেখো সে কি করবে বাচ্চারা, এরকম এটা একটা অণু, তো এই অণুটা কি হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে না, দৌড়াদৌড়ি করলে কি রৈখিক শক্তি থাকে না, থাকে না, হ্যাঁ। তাহলে পদার্থের ভিতরের অণুগুলো রৈখিক শক্তি থাকতে পারে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, অথবা কম্পন শক্তি থাকতে পারে, মানে কাঁপতে পারে, কঠিন পদার্থের ক্ষেত্রে কাঁপে। আর লিকুইডের ক্ষেত্রে কি হবে, অণুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করবে, মানে রৈখিক গতি থাকবে। আর রৈখিক গতি মানে কি, রৈখিক গতি শক্তি আছে, সবাই বুঝছো। আর গ্যাসের ক্ষেত্রে কি হয় বাচ্চারা, খুবই ইম্পর্টেন্ট জিনিস বাচ্চারা, দেখো গ্যাসের ক্ষেত্রে সবকিছুই থাকে, এটা যদি একটা গ্যাসের পার্টিকেল হয় সেরকম করে কি হয়, রৈখিকভাবে দৌড়াদৌড়ি করে, তাই না, রৈখিকভাবে যেতে পারবে, তাহলে তার রৈখিক গতিশক্তি আছে। আচ্ছা রৈখিক গতিশক্তি। তারপর দেখো এই অণুটা কি করতে পারে জানো, নিজের সাপেক্ষে ঘুরতেও পারে, তাহলে তার আবর্ত শক্তিও আছে। আবর্ত মানে রোটেশনাল, মানে ঘূর্ণন শক্তিও থাকতে পারে, ঠিক আছে। তাহলে গ্যাসের পার্টিকেলগুলার রৈখিক শক্তিও থাকতে পারে, তারপর আবর্ত শক্তিও থাকতে পারে, তাই না। তাহলে আমরা এখন ডেফিনেশন দিচ্ছি, দেখো কোন একটা পদার্থের হইতে পারে এটা কঠিন, হইতে পারে তরল, হইতে পারে গ্যাস, তাহলে যে কোনো পদার্থের ভিতরের যে অণু থাকে বা পরমাণু থাকে বা মৌলিক কণাগুলো থাকে, তাদের রৈখিক গতি, কম্পন গতি বা আবর্ত গতির কারণে ওই পদার্থের ভিতরে যে শক্তিটা তৈরি হয়, সেই শক্তিটাকে আমরা বলি অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে। কোন একটা পদার্থের ভিতরে কতটুকু শক্তি আছে আমরা আসলে এটা মাপতে পারি না, খুবই কঠিন কাজ, বাট পরিবর্তনটা মাপতে পারি। মনে করো আমি দেখলাম কেউ আমাকে 10 জুল দিল, তাহলে আমার 10 জুল পরিবর্তন হইলো, তাহলে পরিবর্তনটা মাপা যায়, যে একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তি কত চেঞ্জ হচ্ছে এটা মাপা যায়, বুঝছো। বাট একটা বস্তুর মধ্যে কত শক্তি আছে এটা মাপাটা খুবই কঠিন এবং এটা কষ্টসাধ্য ব্যাপার, ঠিক আছে। তাহলে আমরা কোন একটা বস্তুর আসলে অভ্যন্তরীণ শক্তি মাপি না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা মাপতে পারি। সবাইকে বুঝছো না বুঝো নাই, এ পর্যন্ত বুঝছো তো নাকি, সবাই একটু জানাও। এখন আমরা খুবই একটা দামি কথা বলবো বাচ্চারা, দামি কথা, দেখো দামি কথা বলছি, একটা লাভ দিয়ে দাও তোমরা, দেখো দামি কথাটা কি শোনো। তাহলে এদিকে তাকাও, তাহলে আমাদের এখানে একটা পার্টিকেল, দুইটা পার্টিকেল, তিনটা, চারটা, পাঁচটা গ্যাসের পার্টিকেল আছে। আচ্ছা বলো তো গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের পার্টিকেলগুলো তেলে মেলে ছোটাছুটি করে না। আচ্ছা গ্যাসের পার্টিকেলের কোনো বিভব শক্তি থাকে কিনা, আমরা পড়ছি 10 অধ্যায় না। এই তোমরা কি বুঝো নাই বাচ্চারা, কাঁপতেছে কেন, হ্যাঁ দেখো না সবাই কান্নাকাটি করতেছে, আরে কান্নাকাটি করতেছে কেন, কিছু খাবা তোমরা, এই বলো বলো বলো, চকলেট দিব, এ কোনো সমস্যা আছে বলো, কাঁপতেছো কেন, এ কোনো সমস্যা হলে বলো, দেখো না কি করতেছে, এই শোনো 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 বলো। হ্যাঁ জীবনটা আমার শেষ হয়ে গেল তোমাদের লেগে, তেজপাতা হয়ে গেল। গোলাম কিবরিয়া আছে আমাদের না, আচ্ছা ঠিক আছে। দেখো এই শোনো, বুঝছো না, আচ্ছা ঠিক আছে, দেখো কোনো সমস্যা নাই তো, সমস্যা হলে কমেন্টে বলে দিবা যে ভাই এই জিনিসটা বুঝি নাই বা এই জিনিসটা আবার বলেন, হ্যাঁ। আচ্ছা তো বাচ্চারা আমার যে কথাটা আমি বলতেছিলাম গ্যাসের ক্ষেত্রে, বাচ্চারা শোনো, গ্যাসের ক্ষেত্রে গ্যাসের পার্টিকেলগুলো কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে না, হ্যাঁ এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে। তাহলে গ্যাসের ভিতরের শক্তি কত, ভিতরের শক্তিটা কিন্তু কাইনেটিক এনার্জি বাচ্চারা। তাহলে গ্যাসের যে শক্তি সেটা আসলে কাইনেটিক এনার্জি, তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হবে তার কাইনেটিক এনার্জি, গ্যাসের কোনো বিভব শক্তি নাই, আমরা পড়ছি না 10 অধ্যায়, ওকে। তাহলে কেন নাই, কারণ একটা অণুর সাথে আর একটা অণুর কোনো আকর্ষণ বল নাই, যার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কোনো কাজও হয় না, এই জন্য বিভব শক্তি নাই। তাহলে গ্যাসের অণুর কি শক্তি থাকে, গতিশক্তি থাকে। আর গতিশক্তি বার করার একটা ফর্মুলা পড়ছিলাম NF/2 NKT, তোমরা কি পড়ছিলে এটা, যে n সংখ্যক অণুর মোট শক্তি কত, সেটার মান হবে NF/2 NKT, এটা আমরা পড়ছি। তারা জানো না NFটা ছিল স্বাধীনতার মাত্রা, n হচ্ছে কয়জন আছে এখানে। তাহলে আমরা এই গ্যাসটার মোট শক্তি বার করতে চাই, মোট অভ্যন্তরীণ শক্তি বা মোট গতিশক্তি, তাহলে NF/2 × NKT হবে। NF কি, আচ্ছা বাচ্চারা কমেন্ট কই গেল, কমেন্ট চলে গেল নাকি, আচ্ছা আরে এ কমেন্ট চলে গেছে মনে হয় নাকি, না ঠিক আছে তো, আরে সবে ঠিক আছে, আমি ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা এই বাচ্চারা দেখো, তাহলে NF হচ্ছে স্বাধীনতার মাত্রা, 2 একটা ধ্রুবক, n হচ্ছে মোট অণু সংখ্যা, k হচ্ছে কি একটা ধ্রুবক, তাহলে T হচ্ছে তাপমাত্রা। তাহলে গ্যাসের ক্ষেত্রে বাচ্চারা মনোযোগ দাও, গ্যাসের ক্ষেত্রে তার যে অভ্যন্তরীণ শক্তি বা গতিশক্তি শুধু তাপমাত্রার উপর ডিপেন্ড করে, চাপ আর আয়তনের উপর ডিপেন্ড করে না, সবাইকে বুঝছো, ওকে। তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কার উপর ডিপেন্ড করে, তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এই কথাটা মেয়ার নামে একজন ভদ্রলোক প্রথম বলছিল, মেয়ার, এজন্য এই প্রকল্পটাকে মেয়ারের প্রকল্প বলে, বিষয়টা বুঝছো। তাহলে মেয়ারের প্রকল্প কি, যে গ্যাসিয়াস সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে গতিশক্তি, আর গতিশক্তির মানটা কার উপর ডিপেন্ড করে, শুধু তাপমাত্রার উপর ডিপেন্ড করে,
চাপ আর আয়তনের উপর ডিপেন্ড করে না। এই জন্য আমরা এই কথাটাকেই বলি কি মেয়ারের প্রকল্প। সবাইকে বুঝছো? আচ্ছা বলো তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? তুমি যদি কিছু তাপ দাও, কিছু এনার্জি দাও, তাহলে তাপমাত্রা চেঞ্জ হবে না? তখন অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন বার করবো, দেখো NF একটা ধ্রুবক, 2 একটা ধ্রুবক, N একটা ধ্রুবক, K একটা ধ্রুবক, এই পর্যন্ত কিন্তু ধ্রুবক, ইন্টু ডেলটি হবে। তাহলে কত? ডেল ইউ ইজ ইকুয়াল টু কত? NF/2 NK ইন্টু ডেলটি। তাহলে তাপমাত্রার পরিবর্তন যদি 0 হয়, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কি হবে বাচ্চারা? 0 হবে, তাই না বাচ্চারা? তাহলে তাপমাত্রার পরিবর্তন যদি 0 হয়ে যায়, মানে তাপমাত্রা যদি চেঞ্জ না হয়, তাহলে তোমার গ্যাসের ভিতরে কোনো শক্তি চেঞ্জ হয় না। তাপমাত্রা চেঞ্জ কখন হবে বাচ্চারা? যখন তুমি তাপ দিবা। তাপ না দিলে কি তাপমাত্রা চেঞ্জ হয় না? তাপ দিলে ওই গ্যাসটার তাপ কি হবে? শক্তি বাড়বে, তাপমাত্রা বাড়বে। তাহলে আমরা বুঝবো তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, এর মানে তার ভিতরের শক্তিও চেঞ্জ হয় নাই। এটা হচ্ছে মেয়ারের প্রকল্প। সবাইকে এটা বুঝছো এই পর্যন্ত? সবাই এটা কমেন্টে জানাও। ওকে, তাহলে আমরা বুঝলাম যে অভ্যন্তরীণ শক্তি কি। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে যে তোমার একটা পদার্থের অণু, পরমাণু বা কি মৌলিক কণাগুলার রৈখিক গতি, আবর্ত গতি, ঘূর্ণন গতির কারণে বা অন্য কোনো কারণে হইতে পারে, তার ভিতরে যে শক্তিটা থাকে সেটার নাম হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। কঠিন পদার্থের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কম্পন শক্তিটা। তরলের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে রৈখিক গতি শক্তি, কারণ অণুগুলো এরকম করে দৌড়াদৌড়ি করে। আর গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলতে কি বুঝবা? গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলতে বুঝবা গতিশক্তি, তাই না? তাহলে তরল আর গ্যাসের অভ্যন্তরীণ শক্তি মানে গতিশক্তিকে বোঝায়। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? ওকে, আমরা মেয়ারের প্রকল্পটা বুঝছি। এখন আরেকটা জিনিস দেখো, মনে করো কোনো একটা বস্তু এক অবস্থায় আছে, এই অবস্থায় আছে, তার শক্তি হচ্ছে এই জায়গায় থাকলে 10 জুল। তাকে যদি তুমি আরেকটা কন্ডিশনে নিয়ে যাও, মনে করো বি কন্ডিশনে নিয়ে গেলা, এই জায়গায় থাকবে 30 জুল। ওকে, তাহলে বলো এ কন্ডিশনে থাকলে তার শক্তি থাকবে 10 জুল, বি কন্ডিশন অবস্থায় থাকলে তার শক্তি থাকে 30 জুল। তাহলে তুমি যদি এ থেকে বিতে নাও, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হলো? 20 জুল না? তাহলে এ জায়গার অভ্যন্তরীণ শক্তি ইউএ, বি জায়গার অভ্যন্তরীণ শক্তি ইউবি, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? ইউবি মাইনাস ইউএ। এটা ডেল ইউ না বাচ্চারা? কথা ঠিক কিনা? হ্যাঁ। তাহলে আমাদের আমরা এ থেকে বিতে যাচ্ছি, তাহলে বি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি আগে লাগবা, আর যেখান থেকে যাবো ওইটার অভ্যন্তরীণ শক্তি পরে লাগবা। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে ইউবি মাইনাস ইউএ, এর মানটা 20 জুল হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই পথে গেলাম, এটা একটা পথ, এই পথে আমরা তাকে এ থেকে নিয়ে বিতে নিয়ে গেলাম। এই পথও কিন্তু আমরা এ থেকে বিতে নিয়ে যেতে পারি। তাহলে এই পথও যদি তুমি নিয়ে যাও না বাচ্চারা, তাহলে তুমি এ অবস্থানে ছিলা, বি অবস্থানে আছো, তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা 20 জুলে হবে, কম বেশি হবে না। তুমি যদি বলো ভাই এটা শর্টকাট রাস্তা, এটা আরেক রাস্তা, তাহলে রাস্তা চেঞ্জ হলে কি অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটাকে আলাদা হবে কিনা? না। তাহলে রাস্তার উপর ডিপেন্ড করে না, এটা আসলে ডিপেন্ড করে কোন অবস্থান থেকে কোন অবস্থানে যাচ্ছি। যে পথে যাই না কেন, আমি যদি সারা দুনিয়া ঘুরো লাস্ট পর্যন্ত ওই জায়গায় আসি, তাও আমার কি হবে বাচ্চারা? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা 20 জুলে হবে। ঠিক আছে? তাহলে আমরা আরেকটা জিনিস বুঝলাম যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কার উপর ডিপেন্ড করে? সেটা হচ্ছে দুইটা বিন্দুর উপর ডিপেন্ড করে, কোন রাস্তায় তাকে নিয়ে যাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে না। ঠিক আছে? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। দেখো না ডাবল এন নাকি, সে 10 নম্বর অধ্যায় করে না, এগুলো পড়াইছি না, ডিগ্রি অফ ফ্রিডম। দেখো সে কি বলছে, আব্দুর রাজ্জাক কি বলে। আচ্ছা, এটাকে আমরা স্মল এফ বলি, স্মল f/2 NKT। হ্যাঁ, NF মানে ডিগ্রি অফ ফ্রিডম ছিল না, NF/F দ্বারা আমরা প্রকাশ করছিলাম স্বাধীনতার মাত্রা। এটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। ধি স্বাধী, আরে বানানটা উল্টা উল্টা হয়ে যাচ্ছে। স্বাধীনতার মাত্রা, ঠিক আছে, স্বাধীনতার মাত্রা। এটা তো আমরা পড়ছি আগের অধ্যায়, দেখো না, টাউট পরে নাই। আচ্ছা, সবাইকে এটা বুঝছো কি এই জিনিসটা? অভ্যন্তরীণ শক্তি, এগুলো MCQতে কাজে লাগতে পারে। হ্যাঁ, শোনো, আমরা যে কথাগুলো বলছি সবই দামি কথা, খুবই মনোযোগ সহকারে এগুলো বুঝতে হবে আর নোট করতে হবে। তোমরা ক্লাস লেকচারগুলো খুব সুন্দর করে কি করবা, দেখো আমাদের একটা তুবা মেয়েটা আমাদের নোট করে আপলোড দিচ্ছে না, ওইরকম করে নোট করবা ক্লাস লেকচারগুলো। ক্লাস লেকচার নোট করার সময় তোমরা যে কাজটা করবা, তোমরা হেল্প নিবা, আমাদের যে পিডিএফটা আমরা দিয়ে দিয়েছি, ওই পিডিএফ থেকে হেল্প নিবা, নিয়ে সুন্দর করে নিজের মতো করে একটা নোট বানাবা। তুমি এমনভাবে নোটটা বানাবা যাতে পরীক্ষার আগের দিন ওই নোটটা দেখে গেলে হয়ে যাবে। ঠিক আছে? ওই চ্যাপ্টারটা দেখার দরকার নাই, কারণ তুমি তো ওই নোট খাতার মধ্যে কোনটা MCQ আসতে পারে, কোন লাইনটা ইম্পর্টেন্ট, এটা সুন্দর করে নোট করে রাখবা। সবাইকে বুঝছো? তো এরকম করে নোট থাকবে একটা, আমি দেখবো পরীক্ষার না সরি, মানে যখন আমাদের খুলবে তখন নোট খাতাটা দেখবো, আমি যখন যেটা লিখবো সুন্দর করে ওইটা নোট করতে হবে। মনে করো একটা ডট দিছি, এই ডটটাও নোট খাতা থাকতে হবে, বুঝছো? নাহলে মাইট দিব। আচ্ছা দেখো, এই শোনো, আমরা অভ্যন্তরীণ শক্তি পড়ছি। এখন বাচ্চারা, এখন শোনো না, একটা দামি কথা বলি, শোনো, আমরা অভ্যন্তরীণ শক্তি পর্যন্ত পড়া হইলো, তাই না? এখন আমরা সামান্য একটু জিনিস পড়বো, তারপর দেখো শেষ করে দিব। হ্যাঁ, আমাদের আরো ইম্পর্টেন্ট জিনিস তো এখন শুরু হবে। মানে এতক্ষণ পর্যন্ত যা পড়ছি না বাচ্চারা, এগুলা ছিল শুরু।
এখন আমরা আমাদের মজার পড়া যেগুলা পরীক্ষায় আসে এই জিনিসগুলো আলোচনা করব। দেখো এখন মনোযোগ দাও, লেখো তাপগতিবিদ্যার পড়া শুরু। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা, বুঝছো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি? ধারণা। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আসলে মেইন পড়া শুরু হয়, আর আগেরগুলো থেকে এমসিকিউ আসে। তো দেখো মনোযোগ দাও, সবই আসে পরীক্ষায়। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা কি দেখো, বলতো তুমি একটা বস্তুকে তাপ দিবা, বুঝছো? মনে করো একটা বস্তু আছে, তাকে তাপ দিচ্ছ 20 জুল। তাহলে 20 জুল দিলে এই গ্যাসটা যে পরিমাণ কাজ হবে, তুমি যদি এখানে 30 জুল দাও তাহলে কি একই পরিমাণ গ্যাস কাজ করবে? আচ্ছা, আর একটা জিনিস দেখো, গ্যাস যদি প্রসারণ হয় তাহলে গ্যাস প্রসারণ হলে গ্যাস কাজ করে, এই কথাটা একটু মনে রাখো, আমরা পরে বুঝবো জিনিসটা কি। আপাতত মনে রাখো, গ্যাস এক জায়গায় ছিল, গ্যাস প্রসারণ হয়ে আরেক জায়গায় আসছে, তাহলে প্রসারণ হলে গ্যাস কাজ করে গেছে, বুঝছো? তো যাই হোক, এই কথাটা মনোযোগ দাও। আমরা গ্যাসকে 20 জুল তাপ দিলাম, দিলে ওই গ্যাসটা যে পরিমাণ কাজ করবে, আমরা যদি 30 জুল দেই তাহলে কি একই পরিমাণ কাজ করবে না আরো বেশি কাজ করবে? আরো বেশি কাজ করবে, ঠিক আছে? তাহলে আমরা বস্তুকে যত বেশি তাপ দিব তার কাজের মান তত বেশি হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কাজ সমানুপাতিক তাপ, যত বেশি তাপ দিবা তার কাজের মানও বেশি হবে, অথবা যত বেশি কাজ হবে তার তাপের মানও বেশি হবে, বুঝছো? আচ্ছা, আমরা এটাকে কাজ বলি, হ্যাঁ? আচ্ছা, তাহলে এদিকে তাকাও, এটাকে যান্ত্রিক শক্তি বলতে পারো। আচ্ছা, যান্ত্রিক শক্তি মানে কি বাচ্চারা? যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি প্লাস গতি শক্তি, এই দুইটার যোগফলকে যান্ত্রিক শক্তি বলে না? আর এটাকে আরেক নাম আমরা কাজ বলতেছি। দেখো মানে দেখো এদিকে দেখ, কাজ বেশি হওয়া মানে যান্ত্রিক শক্তি বেশি হওয়া। দেখো একটা উদাহরণ দেই, সবাই মনোযোগ দাও। মনে করো তুমি একটা গাড়ি নিলা, ও গাড়িটার ভেলোসিটি ছিল 100 মিটার পার সেকেন্ড। তো বলো তো তার মধ্যে কি শক্তি ছিল না? গতিশক্তি ছিল। তাহলে গতিশক্তির মান কত? মনে করো 1000 জুল। তাহলে এখন এই গাড়িটার মধ্যে 1000 জুল গতিশক্তি আছে, তাই না? আচ্ছা বাচ্চারা, এখন আমি যে কাজটা করব, সে মনে করো হঠাৎ করে এখানে দেখলো একটা ছোট্ট বালক দাঁড়িয়ে আছে, আর একজন বৃদ্ধ বালক, সরি বৃদ্ধ বালক হবে না, বৃদ্ধ কি বলবো, বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, হ্যাঁ? তাহলে তার নাতিকে নিয়ে মনে করো। আচ্ছা, তা দেখো দিকে তাকাও, তাহলে গাড়িটার মধ্যে শক্তি আছে 1000 জুল। সে কি করছে? 1000 জুলে যাচ্ছিল, বাট সামনে বৃদ্ধ মানুষ আর তার নাতিকে দেখে সে কি অত জুলে গাড়ি চালাবে না, ব্রেক দিবে। তাহলে এই সাথে সাথে ব্রেক দিল, দেওয়ার ফলে কি হলো বলতো, তার শক্তিটার মান কমে কমে 0 হয়ে গেল না? 0 জুল হয়ে গেল। তারপর তার মধ্যে 1000 জুল ছিল, বাট এখন কিন্তু আর 1000 জুল নাই, 0 জুল। তাহলে ওই 1000 জুল তাহলে কোথায় গেল? এই 1000 জুল কিন্তু বাচ্চারা তাপে কনভার্ট হয়েছে, হিটে কনভার্ট হয়েছে। এই গাড়ির চাকা তাপে কনভার্ট হয়ে কি হবে বলতো? গরম হয়ে যাবে, তাই না? তাহলে এখন এক্ষেত্রে কে কনভার্ট হচ্ছে? এখানে কি শক্তিটা কনভার্ট হচ্ছে না? এখন দেখো, এখানে কিন্তু গতিশক্তি বা যান্ত্রিক শক্তিটা কনভার্ট হয়ে তাপ উৎপন্ন করছে। তাহলে গতিশক্তি কনভার্ট হয়ে তাপ উৎপন্ন করছে, মানে যান্ত্রিক শক্তি কনভার্ট হয়ে তাপ উৎপন্ন করছে, বা তাপকে কনভার্ট করে তুমি গতিশক্তি বানাইতে পারো, ঠিক আছে? তাহলে আমরা দুইটা কাজ করতে পারি, তাপকে দিয়ে কাজ পাইতে পারি, বা কাজ করেও তাপ নিতে পারি। বা এখানে আমরা বুঝলাম যান্ত্রিক শক্তিকে কনভার্ট করে আমরা তাপে কনভার্ট করলাম, বা তাপকে কনভার্ট করে যান্ত্রিক শক্তিতে যাওয়া যাবে। সবাইকে বুঝছো? কনভার্ট করা যায়। যত বেশি যান্ত্রিক শক্তি হবে তাপের মান তত বেশি হবে, বা যত বেশি কাজ হবে তাপের মান তত বেশি হবে। সবাই কি রিলেশনটা বুঝতে পারছো না বোঝো নাই? হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে আমাদের যত বেশি তাপ তত বেশি কাজ, এই রিলেশনটা বুঝছি না? এই কথাটা প্রথম জোল বলছিল, এই জন্য এটাকে জোলের সূত্র বলে বাচ্চারা, জোলের সূত্র। ওকে, তাহলে জোলের সূত্র কি বলতেছে? যত বেশি তাপ দিবা তুমি ওই তাপ দিয়ে তত বেশি কাজ পাবা। আচ্ছা বলো তো, সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমরা একটা ধ্রুবক দেই, ওই ধ্রুবকটা কত হবে বাচ্চারা? আচ্ছা, এখানে একটা কথা আছে, সবাই একটু মনোযোগ দিবা, দামি কথা বলতেছি। দেখো একটা দামি কথা বলতেছি, তোমরা একটা লাভ দিয়ে দাও। দেখো, এই লাভ দিতে কি টাকা লাগে? এরকম করতেছে কেন তোমরা? দেখো শোনো, যদি আমি তোমাকে বলি এইচ এর মানটা 20 জুল, ওই 20 জুল তাপ দিয়ে তুমি কত জুল কাজ পাবা? তুমি 20 জুলই কাজ পাবা। তাহলে এইচটা যদি জুল এককে থাকে, তাহলে তুমি যত একটা সিস্টেমে যত জুল তাপ দিলা ওই তাপ দিয়ে তত জুল কাজ পাবা। তাহলে এইচ এর মান জুল এককে থাকলে এইচ এর মান যা, ডব্লিউ এর মান কিন্তু তাই, ডব্লিউ ইকুয়াল টু এইচ হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে আমার এইচটা যদি জুল এককে থাকে, তাহলে আমি একটা সিস্টেমে যত জুল তাপ দিব তত জুল কাজ পাবো, ঠিক আছে? বাট এইচটা যদি ক্যালোরি এককে থাকে বাচ্চারা, মনে করো আমি তোমাকে বললাম 2 ক্যালোরি, আমার একটা বস্তুকে আমি 2 ক্যালোরি তাপ দিছি, তাহলে কাজের মানটা কি 2 ক্যালোরি হয়েছে কিনা? 2 জুল হবে কিনা? না, ক্যালোরি আর ঝোলের মধ্যে সম্পর্ক আছে, আমরা পড়ছিলাম 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল, তোমরা পড়ছিলা না? তাহলে 2 ক্যালোরি ইজ ইকুয়াল টু কত? 2 দ্বারা গুণ করতে হবে 8.4 জুল। তাহলে তুমি যখন সিস্টেমটাকে 2 ক্যালোরি তাপ দিবা, কাজের মান কিন্তু 2 জুল হয় নাই, কত জুল হয়েছে? 8.4 জুল। তাহলে বলো তো, যদি এইচটা ক্যালোরি এককে থাকে, তুমি যদি কাজে
মানটা জুল এককে কনভার্ট করতে চাও তাহলে তখন ডব্লিউ আর এইচ এর মধ্যে একটা সম্পর্ক আছে, তখন এটাকে 4.2 দ্বারা গুণ করতে হবে না? হ্যাঁ, তাহলে এইচটা যদি ক্যালোরি এককে থাকে তাহলে এটা কত জুল, দেখো 2 ক্যালোরি কত জুলের সমান হয়েছে? 8.4 জুলের সমান হয়েছে। তাহলে কত দ্বারা গুণ করতে হয়েছে বলো তো? 4.2 দ্বারা। এই জন্য যখন এইচটা ক্যালোরি এককে থাকবে তখন এটাকে 4.2 দ্বারা গুণ করে জুল এককে যেতে হবে, বুঝছো? বাট এইচটা যদি জুল এককেই থাকে তাহলে আমাদের যত জুল তাপ তত জুল কাজ। সবাইকে এই লাইনটা বুঝতে পারছো কিনা দেখো? তাহলে আমরা বুঝলাম যে আমাদের এই যদি জুল এককে হয় তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু এইচ হবে। মানে এইচটা যদি জুল এককে হয় 20 জুল 20, ঠিক আছে, কাজের মানও 20 জুল। বাট আমাদের এইচটা যদি 20 ক্যালোরি হয় তাহলে আমাদের এখানে কাজের মানটা কত হবে? 20 জুল কি না আরো বেশি? বেশি। কত বেশি? সেটা হচ্ছে 4.2 বেশি। আর এটা আমরা প্রকাশ করি জে দ্বারা। সবাইকে বুঝছো? তাহলে 4.2 জুল পার ক্যালোরি, এটাকে আমরা তাপের যান্ত্রিক সমতা বলা হয়। কি বলা হয়? এই যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। আচ্ছা, কেন যান্ত্রিক সমতা বলে জানো? কারণ দেখো তো সে সমতা করে দিচ্ছে না কার কার মধ্যে? সে হচ্ছে তাপ আর কাজের মধ্যে সম্পর্ক হচ্ছে, তাই না? দেখো এটা কিন্তু তাপ, এটা হচ্ছে কাজ, তাহলে তাপ আর কাজের মধ্যে সম্পর্ক তৈরি করে দিচ্ছে কে? যে। এজন্য এই জিনিসটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। সবাইকে বুঝছো এই পর্যন্ত? তাহলে আমরা বুঝলাম যে আমাদের যত জুল তাপ তত জুল কাজ, বা যত ক্যালোরি তাপ তত তত জুল না, মানে ক্যালোরি হইলে এটাকে 4.2 দ্বারা গুণ করে জ্বলে নিতে হবে। এই জন্য আমাদের এই রিলেশনটা হবে এইটা, ডব্লিউ ইজ ইকুয়াল টু জিএইচ। সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা দেখো বাচ্চারা? এই পর্যন্ত বুঝলেই তো শেষ। এই বাচ্চারা এই পর্যন্ত বুঝছো কিনা সবাই একটু জানাও। এই পর্যন্ত ঠিক আছে কিনা? কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্টে বলে দাও। চুপি চুপি বলো, চুপি 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 বলো, কেউ জেনে যাবে। গান গেলাম একটু, দুঃখিত। দেখো তোমরা যদি এরকম গান আরো শুনতে চাও তাহলে কমেন্টে জানাইতে পারো। এই শোনো, এই পর্যন্ত সবাই বুঝছে কিনা? এই বলো বলো, এই পর্যন্ত বুঝছে কিনা? রাতা তুমি বুঝছো না? আচ্ছা, এ কে ফ্লাই যে এরোপ্লেন চিহ্ন দিচ্ছে, মানে কি তুমি চলে যাচ্ছ নাকি? দেখো না কি করতেছে। এই শোনো না, এই পর্যন্ত বুঝছো কিনা বলো না, তাহলে তো শেষ করে দিব আমরা একটু পরেই। ঠিক আছে, সবাই বুঝছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো। তোমরা গুলটু মুলটু স্টুডেন্ট আমার, তোমরা গুল্লু গুল্লু স্টুডেন্ট আমার। শেষ তাহলে বাচ্চারা। আমাদের আর এটার সাথে আরেকটা কনসেপ্ট আছে, এটা পরে শেষ করে দিব আজকে, ঠিক আছে? লেখো এটা পরে শেষ, মানে ওইটার বাকি কনসেপ্ট আর কি। লেখো তাপগতিবিদ্যার আমরা প্রথম সূত্রের ধারণা পড়ছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা। এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাই পড়বো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার গতিবিদ্যার প্রথম সূত্র। ওকে, এটা পরে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? এটা 5 মিনিটের মতো লাগবে, একটু মনোযোগ দাও, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের পড়া শুরু বাচ্চারা, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসে, মনোযোগ দাও বাচ্চারা। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা পড়ছি, এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাই পড়বো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা কি আছো না চলে যাচ্ছ? চলে যাও না আমাকে একা রেখে। আচ্ছা দেখো, এই সব ক্লিয়ার কিনা দেখো। আমার এখানে তো আটকে গেছে মনে হচ্ছে ভিডিওটা। আর 5 মিনিট লাগবে, একটু মনোযোগ দাও। ওকে বাচ্চারা শোনো, এদিকে তাকাও। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা, এদিকে তাকাও। এটা একটা গল্প বলি, দেখো মনোযোগ দাও। এটা হচ্ছে বল্টু, বুঝছো? ওকে, তাহলে তার জগৎ সংসার ভালো লাগছে না। দেখো বাচ্চারা শেষ করে দিচ্ছি, দেখো এদিকে তাকাও, এটা পরে শেষ। দেখো এই জগৎ সংসার তার ভালো লাগছে না, সে এখন জঙ্গলে ঘুরতে যাবে, বুঝছো? সে কোথায় যাবে? সে হচ্ছে আমাজন জঙ্গলে গেছে ঘুরতে। তাহলে যখন সে আমাজন জঙ্গলে গেছে তখন কি হয়েছে জানো? জঙ্গলিরা তাকে ধরে ফেলছে। তাহলে জঙ্গলিরা যদি ধরে ফেলে সে কি করবে? জঙ্গলিরা তাকে তাদের ড্রেস পরাই দিয়েছে। দেখো সেই ড্রেসটার নাম হচ্ছে উলালা ড্রেস। কি ড্রেস বাচ্চারা? এই বলো, উলালা ড্রেস। দেখো উলালা ড্রেস এরকম না দেখতে? ওই যে পাতা টাতা দিয়ে বানায় যে, দেখো পাতা টাতা দিয়ে বানাই দিছে। ওকে, তাহলে হাত কই? তার হাত আছে, দেখো। ওকে, তাহলে এটা হচ্ছে উলালা ড্রেস। হ্যাঁ, তাহলে উলালা ড্রেস পরানোর পর তাকে কি করছে দেখো, এরকম পাত্রের মধ্যে রাখছে। ওকে, তাহলে বল্টুকে এখন কি করছে বাচ্চারা বলো? তাকে হচ্ছে একটা পাত্রের মধ্যে রাখছে উলালা ড্রেস পরে। তারা আরো কাজ করতেছে, দেখো তারা যে কাজটা করছে নির্দিষ্ট তাপ দিয়ে দিচ্ছে, দেখো তাপও দিচ্ছে, ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, তো এখন এই যে তাপ দিল, তাপ দেওয়ার ফলে দেখো, তাহলে এখন প্রথমে কি হচ্ছিল জানো? তাপ দিচ্ছে। বল্টু কিন্তু খুব খুশি, হ্যাঁ, নতুন জামা পেয়ে। সে বলতেছে নতুন জামা, ভালোই নতুন জামা। তাহলে সে খুশি হয়েছে এবং সে দেখতেছে কিসের উপর জানি রাখছে এবং তাপ দিচ্ছে। সে প্রথম তাকাচ্ছিল কি করতেছে ওরা, ভালো লাগছে না আমার। তাহলে তাহলে যাকে একটু পরে সে বুঝতেছে আসলে কি করতেছে, মানে এই যে নিচ দিয়ে তো তাপ আসতেছে তার মধ্যে না, প্রথমে সে ফিল করতে পারে না, বাট একটু পরে সে নাচা শুরু করছে। তাহলে এই যে সে নাচতেছে, নাচলে আমরা বুঝবো তার কাজ হচ্ছে, কারণ এই যে জঙ্গলিরা ধরে তাকে কি চায়? তাকে নাচাইতে চায়।
তাহলে যে যত বেশি সে নাচবে তার কাজের মানও তত বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম বল্টু যত বেশি নাচবে তার কাজের মান বেশি। এখন বাচ্চারা বলো তো, আমি যদি 100 জুল তাপ তারা যদি দেয় তাকে, সে কি 100 জুল দিয়ে নাচানাচি করতেছিল না, সে প্রথমে কিন্তু আগে কিছু এনার্জি ভিতরে নিচ্ছিল, সে বুঝতেছিল না কি আসতেছে আমার মধ্যে। বাট যখন সে সহ্য করতে পারতেছে না তখনই সে নাচানাচি শুরু করছে, তাই তো? তো বাচ্চারা দেখো, তুমি 100 জুল তাপ দিলা, সে কিন্তু 100 জুল নিয়ে কিন্তু কাজ করে নাই, সে মনে করো 20 জুল সে আগে ভিতরে খেয়ে নিছে, ভিতরে নিচে। যখন আর নিতে পারবে না তখন সে কি করবে, বাকিটা দ্বারা কাজ করবে। তাহলে প্রতিটা সিস্টেমেই তুমি যখন তাপ দিবা সে পুরাটা দ্বারা কাজ করবে না, সে কিছু আগে ভিতরে শক্তি নিবে, বাকিটা দ্বারা কাজ করবে। বাট একটু আগে আমরা কি বলছিলাম বাচ্চারা, একটু আগে কিন্তু আমরা বলছিলাম যে যত জোল তাপ দিব তত জোল কাজ পাবো, একটু আগে বলছিলাম না? কিন্তু আসলে কি বাস্তবে এটা হয় না? তুমি যা দিবা তার কিছু অংশ সিস্টেম হবে, সিস্টেম মানে ওই সিস্টেমটা বা ওই বস্তুটা আগে তার ভিতরে শক্তি বাড়াবে, বাকিটা দ্বারা কি করবে বলো তো, কাজ করবে। তাহলে আমরা যদি এখানে বাচ্চারা দেখো, আমরা যদি বলি এখানে আমরা ডেল কিউ পরিমাণ তাপ দিয়েছি, ডেল কিউ পরিমাণ তাপ দিলে এই বস্তুটা কতটুকু অভ্যন্তরীণ শক্তির চেঞ্জ করে। দেখো আমরা 100 জুল তাপ দিয়েছি, এর মধ্যে 20 জুল সে তার ভিতরে শক্তি বাড়াইছে, বাকি যে কত থাকে 80 জুল না, ওই 80 জুল দ্বারা সে কি করছে, কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি বাচ্চারা, ডেল কিউ ইজ ইকুয়াল টু কত হবে, ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। হবে কি না বাচ্চারা, বলো না? এটা হবে না? হ্যাঁ, তাহলে যে পরিমাণ তাপ দিবা ওই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি, কিছু অংশ কাজ হবে। এটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সবাইকে বুঝছো? তাহলে যে তাপ দিবা তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি, কিছু পরিমাণ কাজ হবে। ওকে, বাট আমরা ধারণার মধ্যে পড়ছিলাম যে একটা সিস্টেমে যত জুল তাপ দেওয়া হয় তত জুলে কাজ হয়ে যায়, বাট আসলে না, যে যত জুল তাপ দেওয়া হয় কিছু অংশ অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে, বাকিটি দ্বারা কাজ হবে। সবাই বুঝছো? আচ্ছা, আমরা যদি এটাকে ডিকিউ দ্বারা প্রকাশ করতাম বাচ্চারা, বলো ডিকিউ, তখন তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে আমরা ডিউ দ্বারা প্রকাশ করতাম, তখন কাজের মানটা হতো ডিডাব্লিউ। তখন আমরা কি লিখতে পারতাম বাচ্চারা, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডাব্লিউ লেখা যাবে না? হ্যাঁ, তো যা তাপ দিবা কিছু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আর কিছু কাজ। সবাইকে বুঝছি বাচ্চারা? ওকে, হয়ে গেছে, শেষ শেষ। দেখো এখন এখানে সাইনের একটা বিষয় আছে, দেখো যখন মনোযোগ দিবা, ডিকিউর মানটা কখন পজিটিভ হয়। ডিকিউর মানটা পজিটিভ হয় কখন জানো, যখন তুমি সিস্টেমে তাপ দিবা, মনে করো তুমি বল্টুকে তাপ দিচ্ছ, তাহলে ডিকিউর মানটা হবে পজিটিভ। তাহলে আমরা যখন কোনো একটা সিস্টেমে তাপ দিব তখন ওই তাপটা হবে পজিটিভ। বাট যদি ওই সিস্টেম থেকে তাপ বার করে নেই, মানে বল্টু থেকে তাপ বার করে নিচ্ছি, তখন ডিকিউর মানটা হবে নেগেটিভ। সবাই বুঝছো? তাহলে পজিটিভ আর কি নেগেটিভ। তাহলে ডিকিউর মান আমরা কখন পজিটিভ বসাবো, যখন দেখবো কোন একটা সিস্টেমে তাপ দেওয়া হচ্ছে। তাহলে আমাকে যদি তাপ দাও তাহলে আমি তাপ নিচ্ছি না, তাহলে ওই ডিকিউর হবে পজিটিভ, আর আমার থেকে তাপ নিয়ে নিলে কি হবে, ওই ডিকিউর মানটা নেগেটিভ। হ্যাঁ, কিউ আর এইচ দুইটাই তাপ, বুঝছো? আমরা প্রকাশ করি আর কি, কিউ আর এইচ দুইটাই আসলে তাপ। ঠিক আছে, কিউ বা এইচ দিয়ে তাপ প্রকাশ করে, কালকে তো পড়াইছি। হ্যাঁ, আচ্ছা দেখো বাচ্চারা শোনো, তাহলে আমরা এখানে সাইনটা পড়বো। দেখো তাহলে ডিকিউ কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, ডিউ কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, কাজের মান কখন পজিটিভ, কখন নেগেটিভ, এই জিনিসটা আমরা একটু পড়বো, তারপর শেষ। তাহলে দেখো ডিকিউর মান কখন পজিটিভ হয়, যখন তাকে তাপ দেওয়া হয় তখন পজিটিভ, আর তার থেকে তাপ বার করে নিলে কি হবে, নেগেটিভ। এখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কখন পজিটিভ, বলো তো? অভ্যন্তরীণ শক্তি কখন পজিটিভ হবে, যখন তুমি তাপ দিচ্ছিলা তাহলে তার ভিতরে শক্তি বাড়ছিল না, হ্যাঁ, বাড়লে কি হবে বাচ্চারা, পজিটিভ আসবে। ঠিক আছে, আর যদি তার থেকে তাপ না দিয়ে তাকে নিয়ে নাও তাহলে কি হবে, তাহলে ভিতরে শক্তি কমে যাবে, তখন তার এই পরিবর্তনটা আসবে কি, নেগেটিভ। সবাই বুঝছি? তাহলে ডিউর মানটা কখন পজিটিভ আসবে, যখন তার ভিতরের শক্তি বাড়বে, মানে তাপ পাইলে তো বাড়বে, তাহলে পজিটিভ হবে, আর যদি তাপ নিয়ে নাও তাহলে ভিতরের শক্তি কমবে, তখন নেগেটিভ হবে। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত বুঝলাম। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই যে দিলে পজিটিভ নিলে নেগেটিভ, এটা কেন হয় দেখো। মনে করো তার প্রথমে শক্তি ছিল 100 জুল, তুমি তাপ দিলা, হয়ে গেছে তোমার 110 জুল, তাহলে বাড়ছে না বলো তো? তাহলে পরিবর্তনটা কি হবে, শেষ মাইনাস আদি। আমরা পরিবর্তন কিভাবে বার করি বাচ্চারা, শেষ মাইনাস আদি। তাহলে এই মানটা কি পজিটিভ আসবে কিনা, এবং পজিটিভ 10 আসবে, তাই না? এই জন্য তাপ দিলে ভিতর শক্তি বাড়ে, আর বাড়লে কি হবে, পরিবর্তনটা পজিটিভ আসবে, এই জন্য আমরা পজিটিভ বলছিলাম। আর যদি তুমি তার থেকে তাপ নিয়ে নিতা তাহলে বি এর মানটা কি কমে যেত না? হ্যাঁ, এখন 90 জুল, আগে ছিল 100 জুল, নিয়ে নেওয়ার ফলে হয়ে গেছে 90 জুল। এখন পরিবর্তনটা কত হবে বাচ্চারা, 90 মাইনাস 100 মানে কি -10, তখন নেগেটিভ আসছে। সবাই বুঝছো কেন আমরা এই কথাটা বলছি? ওকে, তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, যে একটা সিস্টেমে তাপ দিলে ওই তাপটাকে পজিটিভ বলবো, সিস্টেম থেকে তাপ নিয়ে নিলে ওই তাপটাকে নেগেটিভ বলবো। সিস্টেমের ভিতরে তাপ দিলে তার ভিতরে শক্তি বাড়বে, বাড়লে অভ্যন্তরীণ শক্তি পজিটিভ, তার থেকে নিয়ে নিলে অভ্যন্তরীণ শক্তি কমবে, কমলে নেগেটিভ। ঠিক আছে, আর কাজের বিষয়টা বুঝো, শোনো, কাজ কখন পজিটিভ, ডিডাব্লিউর মান কখন পজিটিভ হয় আর কখন নেগেটিভ হয়, এই জিনিসটা বুঝো। শোনো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, মনোযোগ দিবা। এটার জন্য আর একটা গল্প বলি, দেখো শোনো, এটা পরে শেষ। মনে করো তুমি এখন বসে আছো বাসায়, হ্যাঁ, তো তোমার আজকে খুব ইচ্ছা যে তুমি
খুব পড়বা ফিজিক্সকে, তুমি খুব ভালোবাসো, আমরা তো ভালোবাসি আমরা জানি, তো যাক আজকে তুমি একটু বেশি ভালোবাসো ফিজিক্সকে, তাহলে তুমি কি করলা সারা রাত সকাল থেকে রাত পর্যন্ত পড়ছোই, উঠতেছো না পড়ার টেবিল থেকে। তাহলে তুমি যে পড়াটা পড়ছো এটা কি তোমার ভিতর থেকে পড়তেছো না নিজ থেকে না, তুমি ভালোবেসে কিন্তু এই কাজটা করছো এবং তোমার পড়াটা কিন্তু পজিটিভ হবে, বুঝছো? তাহলে তোমার যে পড়াটা এটা পজিটিভ। আচ্ছা, কিন্তু তোমার আম্মু কি করতেছে, তুমি এখন পড়তে চাও না, তাহলে তুমি নিজ থেকে পড়লে এটা পজিটিভ হবে। আর তুমি যদি পড়তে না চাও, এখন তোমার আম্মু কি করতেছে, পাশে ঝাড়ু নিয়ে বসে আছে, আর তুমি যদি না পড়ো মাইর দিচ্ছে, তাহলে তুমি তারপরেও কিন্তু পড়ছো, বাট এই পড়াটা কি হচ্ছে বাচ্চারা, এটা কি তুমি নিজ থেকে পড়তেছো না, তোমাকে জোর করে পড়ানো হচ্ছে, জোর করে পড়ানো হচ্ছে। জোর করে করানো হলে ওই পড়াটা কিন্তু আসলে পড়া হবে না, বুঝছো? তাহলে না পড়া হলে আসলে এটা নেগেটিভ পড়া হবে, ঠিক আছে না? তাহলে আমরা বুঝলাম যে নিজ থেকে পড়লে এটা পজিটিভ হচ্ছে, বাট জোর করে পড়ানো হইলে তাকে কি হচ্ছে, নেগেটিভ। সবাই বুঝছো? ওকে, তাহলে এটাই বলছি, যখন ওই সিস্টেম নিজ থেকে কাজ করবে তখন এটা পজিটিভ কাজ হবে, আর তার উপর জোর করে করানো হলে এটা কি হবে, নেগেটিভ কাজ। সবাইকে এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত বুঝলে আমাদের শেষ। তাহলে আমরা কি তিনটা জিনিস বুঝতে পারছি? ডিকিউর মান কখন পজিটিভ হয়, তাপ দিলে পজিটিভ, কখন নেগেটিভ হয়, নিয়ে নিলে নেগেটিভ। আর ডিউর মান অভ্যন্তরীণ শক্তি বাড়লে পজিটিভ, আর যদি অভ্যন্তরীণ শক্তি কমে যায় তখন নেগেটিভ। আর কাজ কখন পজিটিভ হবে, যখন সিস্টেম নিজ থেকে কাজ করবে তখন পজিটিভ হবে, আর যখন সিস্টেমের উপর কাজ করানো হবে তখন নেগেটিভ হবে, ঠিক আছে? দেখো গ্যাসের ক্ষেত্রে দেখো, মনোযোগ দাও, এটা মনে রাখো, এদিকে তাকাও। গ্যাস যখন প্রসারণ হয় না, তাহলে এই প্রসারণ হলে কাজটা পজিটিভ হয়, কারণ গ্যাস ভিতর থেকে কাজটা করছে, মনে রাখো আপাতত, আমরা পরে বুঝবো। তাহলে গ্যাস প্রসারণ হলে পজিটিভ কাজ, বাট তুমি যদি সংকোচন করো সে কি আপনা আপনি সংকোচন হবে না, তার উপর জোর করে করানো হবে না, এই জন্য এই কাজটা হবে নেগেটিভ, ঠিক আছে? তাহলে গ্যাস প্রসারণ হলে কাজটা পজিটিভ, কারণ সে নিচ থেকে গ্যাসের পার্টিকেলগুলো ইউজ করে করে প্রসারণ হয়েছে। আর সংকোচন হলে তো আপনা আপনি হবে না, তাকে করানো হবে, তখন কাজটা হবে নেগেটিভ। সবাইকে বুঝছো বাচ্চারা? শেষ। তাহলে আমরা এই পর্যন্ত আমাদের আজকের পড়া। তাহলে আমরা আজকে প্রথম থেকে কি পড়লাম? আজকে আমরা প্রথমে কিছু ম্যাথ করছি, তোমরা ম্যাথগুলো করবা, বাকি যে ম্যাথগুলো আছে। তারপরে আমরা কি পড়ছি, সিস্টেম পড়ছি, পরিবেশ পড়ছি, তাপগতীয় স্থানাঙ্ক পড়ছি, তাপগতীয় প্রক্রিয়া পড়ছি, কিছু ডেফিনেশন পড়ছি, উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। তারপর আমরা অভ্যন্তরীণ শক্তি আলোচনা করছি, তাই না? হ্যাঁ, তারপর আমরা কি করছি, তারপর আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা পড়ছি, তারপর আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ছি। সবাই কি বুঝছো এই পর্যন্ত? কোনো সমস্যা এই পর্যন্ত? তাহলে আমাদের আজকের লেকচার বাচ্চারা, তো যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। তোমরা এই পর্যন্ত সুন্দর করে পড়ে নোট খাতায় করে ফেলবা, ঠিক আছে? তো আমাদের নেক্সট ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। নেক্সট ক্লাস কবে বাচ্চারা? নেক্সট ক্লাস কিন্তু শুক্রবার, আমাদের কিন্তু 4 দিন, তোমাদের কি মনে আছে? হ্যাঁ, আমরা আপাতত 4 দিন করে পড়ি, হ্যাঁ, যেহেতু আমাদের সময় আমাদের আছে ফাঁকা, ঠিক আছে, আমাদের একটু সময়ও নাই, আমরা আগে থেকে একটু পড়ে পড়ে আগাই রাখবো, এই জন্য আমরা 4 দিন করে পড়বো। তাহলে নেক্সট ক্লাস কখন বাচ্চারা? নেক্সট ক্লাস হচ্ছে শুক্রবার 7টা 20-এ ইনশাল্লাহ দেখা হবে। ওই দিন আমরা কি করব? খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়বো, খুবই ইম্পর্টেন্ট 3বার কইছি, তো দেখো এদিকে তাকাও, খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, টাটা টাটা টাটা।